ওকে দেখো, আজকে আমরা যেটা করব প্র্যাকটিস সেট 1 এর সলিউশন করব। আচ্ছা, তোমাদের তো আমি এই প্র্যাকটিস সেটটা অনেক আগেই দিয়ে দিয়েছিলাম। তো এখানে যারা জয়েন হয়েছো তারা কে কে এই প্র্যাকটিস সেটটা সলিউশন করেছো আমায় একবার বলবে, কমেন্টে জানাবে। আচ্ছা, ঠিক আছে, যারা করেছো খুবই ভালো কথা, আর না করে থাকলে আরো ভালো কথা। দেখো, আজকে আমরা এর সলিউশনটা করব। আমরা দেখবো এখানে এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, মানে এমনটা না যে আমি তোমাদের বেসিক থেকে বোঝাতে শুরু করব। যতটুকু প্রয়োজন আমি তোমাদের ততটুকুই বলবো, এক্সট্রা কিছু বলবো না। আর এক্সাম ওরিয়েন্টেড আমি এখানে সলিউশন দেওয়ার চেষ্টা করব। মানে অ্যাজ এ স্টুডেন্ট আমি পরীক্ষার হলে বসে কিভাবে অঙ্কটা ভাবতাম, কারণ আমাদের ভাবার উপরে ডিপেন্ড করছে সময় কতটা লাগবে। আমি বেশি প্র্যাকটিস করি, দ্যাট মিনস আমি অনেক কম সময়ে করে দিতেই পারি, বাট সেটা তোমরা বুঝতে পারবে না। তো আমাদেরকে ভাবতে হবে যে আমি নিজে বা তোমরা কিভাবে ওটা পরীক্ষার হলে করবে, সেই ধরনের অ্যাপ্রোচ। কোনো ট্রিক্স ছাড়া, দেখো ফর্মুলা দিয়ে অঙ্ক হয় আমরা সবাই জানি, কিন্তু বা ট্রিক্স দিয়ে অঙ্ক হয়, কিন্তু ওই ট্রিক্সটা ওই ফর্মুলাটা আমরা কতজন পরীক্ষায় অ্যাপ্লাই করি সেটা কিন্তু ভেবে দেখি না। বা আমি যেটা শিখলাম, ট্রিক্সটা শিখলাম, সেটা আদেও কি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারছি, সেটা আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে। তো দেখো, 1 নাম্বার অঙ্কটা সলিউশন। প্রথমে তোমরা কমেন্টে জানাবে যে 1 নাম্বার উত্তরটা তোমাদের কত আসছে। প্রথমে তোমরা ট্রাই করবে অঙ্কটা, ঠিক আছে? 30 সেকেন্ডের মতো সময় দেব, ট্রাই করো। যদি বুঝতে না পারা যায়, স্ক্রিনটা যদি ছোট বলে মনে হয়, তাহলে একটা কাজ করতে পারো, জুম করে নিতে পারো তোমরা। মাইক্রোফোনটা অফ করবে কাইন্ডলি সবাই, না হলে শোনা যাবে না কিচ্ছু। ওকে, অনেকেই উত্তর দিয়েছো, শ্বেতা, বনেশ, ঋতুপর্ণা, সৌরভ, হেমন্ত। দেখো, গসাগু করতে বলেছে, মানে গসাগু জিনিসটা কি, এমন একটা সংখ্যা যেটা দিয়ে আমরা উপরের সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো। যেটা দিয়ে, যেটা কে না, যেটা দিয়ে আমি উপরের সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো। তাহলে এখানে দেখো, আমি দশমিক গুলো প্রথমে তুলবো। প্রথমে আছে 9, থাক যেমন আছে। তারপরে আছে 0.09। যদি আমি দশমিকটা তুলি তাহলে 9 বাই হবে 100। আর এটা যদি আমি দশমিকটা তুলি তাহলে হবে 9/1000। এরপর এর নিচে কিছু নেই, মানে 1 রয়েছে। এরপর যদি লসাগু বা গসাগু বের করতে দেয়, এখানে যদি গসাগু বের করার কথা বলা হচ্ছে, যদি গসাগু বের করতে দেয় তাহলে ওপরের গুলো আমাকে গসাগু বের করতে হবে। যেটা বের করতে দেবে সেটা ওপরে হবে কাজটা। মানে এখানে 3টে 9 রয়েছে, তাহলে 3টে 9-এর গসাগু তুমি কত বলবে? 9। আর নিচেই কি কি আছে দেখো, 1 আছে, 100 আছে, আর 1000 আছে। তাহলে এদের লসাগু করতে হবে। যদি গসাগু বলে উপরের গসাগু, নিচের লসাগু। আর যদি লসাগু বলতো তাহলে উপরের আমি লসাগু করতাম, নিচের গসাগু করতাম, উল্টে যাবে সবসময়। তাহলে নিচের লসাগু এখানে কত হবে? 1000। এরপর এটাকে দশমিকে প্রকাশ করো, 0.009, অর্থাৎ অপশন এ। ক্লিয়ার? চলো 2 নাম্বার অঙ্কটার উত্তর বলো। না, 9-এর 10 হবে না, 9-এর 10 হবে না। ও একটা ছিল 0.9 ছিল, ও সরি, এখানে এটা ভুল ছিল, বাংলাটা দেখে করেছি, এটা 0.9 আছে। তার মানে এটা তুমি 10 করে নিও। আচ্ছা, হুম হুম, ঠিক আছে। ইংলিশটা ঠিক আছে, বাংলাতে একটু মিস্টেক ছিল। এই অঙ্কটা একটু ক্যালকুলেটিভ অঙ্ক তোমাদের মনে হতে পারে, কোশ্চেন নাম্বার 2। বাট দেখো কিভাবে আমরা করব। আমি টেলিগ্রাম বা আমার ইউটিউব চ্যানেলে হয়তো এই ধরনের অঙ্ক আমি পোস্ট করেছিলাম, বা কিভাবে এগুলো সলিউশন করতে হয়, যারা দেখেছো তারা নিশ্চয়ই পারবে।
বলেছে 2/219। তুমি কি করবে, উপরে 2টাকে যদি আমি 1 করতে চাই তাহলে 2 দিয়ে ভাগ করবে, তাহলে এই 2/219 যেটা রয়েছে, 2/219 যেটা রয়েছে, এটাকে আমি 1/219কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 219কে আমি 2 দিয়ে ভাগ করছি, 2 10 20 19, 2 8 16, 2 9 18, অর্থাৎ নিচে আমি 109 পাচ্ছি। দশমিক দিয়ে কিছু একটা পাবো, ওটা বাদ দাও। 3/340, এটাকে আমি 1 কত লিখতে পারি? 3 দিয়ে ভাগ করে দাও, 3 11 33, 12 3 4 12, 114 পয়েন্ট সামথিং কিছু একটা পাবো। তারপর একটা 4/343 আছে, তাহলে 1/4 দিয়ে ভাগ করো নিচেরটাকে, 4 8 32, 23 আসছে, 4 5 20, 85 দশমিক সামথিং কিছু একটা পাবো। ঠিক আছে, 85.7 যাই হোক কিছু একটা হবে। তারপর দেখো 6 দিয়ে এটাকে যদি আমি ভাগ করি তাহলে 1/6 11 66, 6 11 66 আর 27, 6 4 24, 114 দশমিক কিছু একটা পাবো। এখন আমাকে বলেছে বড় ভগ্নাংশটা বের করতে। তাহলে দেখো, 1কে আমি 119 দিয়ে ভাগ করছি, যে ভাগফল পাবো। 1কে আমি 114 দিয়ে ভাগ করছি, আর 1কে 85 দিয়ে ভাগ করছি, 1কে 114 দিয়ে কিছু একটা দিয়ে ভাগ করছি। তাহলে এখানে সব থেকে বড় ভাগফল কোনটা দেবে? বড় ভাগফল দেবে 1/185টা। অর্থাৎ এক্ষেত্রে 3/443, মানে 3 নাম্বারটা হয়ে যাচ্ছে সব থেকে বড়। ক্লিয়ার? নেক্সট, কোন জায়গাটা? দেখো, আমরা জানি যে ওপরের সংখ্যাগুলো যদি সেম থাকে, উপরের সংখ্যাগুলোকে যদি আমি সেম করে নিতে পারি, তাহলে নিচের যেটা ছোট হবে সেই ভগ্নাংশটা সব থেকে বড় হবে। যদি আমি বলি যে 5/7 আর 5/8, এদের মধ্যে কে বড়? তুমি বলবে 5/7 বড়, নিচেরটা ছোট। উপরে গুলো সেম আছে 5 5, আর নিচেরটা এখানে 7 আছে, এখানে 8 আছে, তাহলে ছোটকে 7 ছোট। দেখো, তুমি যদি ছোট একটা সংখ্যা দিয়ে তুমি কাউকে ভাগ করছো, তার মানে তার ভাগফলটা কি হবে? বেশি হবে। আর একটা বড় সংখ্যা দিয়ে তুমি কোনো একটা সংখ্যাকে ভাগ করছো, তাহলে তার ভাগফলটা কি হবে? ছোট হবে। এখানে দেখো, 5কে আমরা মাঝে রেখে ভাগ করার চেষ্টা করছি, তাহলে একবার যখন 7 দিয়ে ভাগ করবো, এর ভাগফলটা কি হবে? বেশি হবে যদি আমি 8 দিয়ে ভাগ করি তার থেকে, তাই না? তাহলে আমার এখানে উদ্দেশ্যটা দেখো, এখানে কি কি দিয়েছে আমাকে ভগ্নাংশ। 2 দিয়েছে 219, 3 দিয়েছে, 4 দিয়েছে, 6 দিয়েছে। উপরের গুলো 2 3 4 6 রয়েছে, তাহলে উপরের গুলো আমাকে সেম করতে হবে, মানে উপরের গুলো আমি একে কনভার্ট করে নিয়ে যাব। একে যদি আমি একে কনভার্ট করে নিয়ে যাই, তাহলে এটা হচ্ছে 2, এটাকে আমি কি করলাম? 2 দিয়ে ওপর নিচে ভাগ করে দিচ্ছি। 2 দিয়ে যদি ওপর নিচে ভাগ করি, উপরে আসছে 1 আর নিচে আসছে 219কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 10 20, 18 থাকছে, 2 9 18, দশমিক দিয়ে কিছু একটা হবে, ওটা আমি লিখছি না। সিমিলারলি তার পরেরটা আছে 3/343, তাহলে উপরেরটাকে আমি 1 করব, তার মানে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 11 33, আর এদিকে 3 4 12, 114 দশমিক সামথিং কিছু একটা হবে। নেক্সট, অফ করবে মাইক্রোফোন। তারপর আছে 4/343, এটা তুমি কি করতে পারো? 4 দিয়ে ভাগ করতে পারো, এটা 1, হ্যাঁ 4 দিয়ে ভাগ করতে পারো। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 8 32, আর এখানে আছে 32 মানে 23, আবার 4 7 সরি 4 5 20, 85 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। তারপরটা 1/6 দিয়ে ভাগ করো, 6 11 66 4। এখন বলো, উপরে আছে 1, সবারই 1 হয়ে গেছে। নিচেই দেখো কে আছে? 109 আছে, 114 আছে, 185 আছে, 114 আছে। সব থেকে ছোট কোনটা হবে? সব থেকে বড় কোনটা হবে আগে বলো? সব থেকে বড় 1/85টা হবে, তার মানে 3 নাম্বারটা হবে। অপশন সি। দেন 3 নাম্বার অঙ্কটা করো। সি 60, একদম। জুপিটার, তোর নামটা এরকম কেন? মৌসুমী, বৃহস্পতি, সৌরভ, উষা, গণেশ, হেমন্ত, ওকে ঠিক আছে। তো দেখো, আমি এখানটাই করছি 3 নাম্বার অঙ্কটা সলিউশন।
দ্য রেশিও অফ মেল অ্যান্ড ফিমেল মেম্বার্স অফ এ ক্লাব ইজ 5:6। মেল আর ফিমেল এদের অনুপাতটা বলে দিয়েছে 5:6। ঠিক আছে, 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করছে। ক্লাব পরিত্যাগ করছে মহিলা সদস্য, যার ফলে তাদের অনুপাতটা বিপরীত হয়ে যাচ্ছে। মানে আগে কত ছিল 5:6, যদি এখন বিপরীত হয়ে যায় তাহলে কি হবে 6:5 হবে। একদম ঠিক আছে। এরপর পুরুষ কি জিজ্ঞাসা করা হয়েছে, পুরুষ সদস্যের সংখ্যা কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। এখন একটা জিনিস দেখো, ফিমেল ক্যান্ডিডেট বা ফিমেল সদস্য, মহিলা সদস্যরা কিন্তু ক্লাব পরিত্যাগ করছে, পুরুষ সদস্যরা ক্লাব কিন্তু পরিত্যাগ করছে না। মানে পুরুষ আগে যা ছিল এখনো তাই থাকবে। এই কথাটার সঙ্গে এগ্রি, একমত সবাই? তাহলে দেখো আমি এখানে কি দেখতে পাচ্ছি, অনুপাতের দিকে একবার লক্ষ্য করো। অনুপাতের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে একবার ম্যান হচ্ছে 5 অনুপাত, একবার হচ্ছে 6। কিন্তু আমি প্রশ্নের থেকে বুঝতে পারছি যে যা প্রবলেমটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের, ফিমেল সদস্যের, ফিমেল মেম্বারের। তাহলে মেল তো সেম থাকবে, মানে আগে 5 এখন 6, এটা আমাকে কি করতে হবে তাহলে সেম করতে হবে। এখন সেম করার জন্য তুমি কি করবে, দেখো 5 আর 6 লসাগু কত হয় আমরা সবাই জানি 30। তাহলে আমি কি করবো, এই 5টাকে 30-এ কনভার্ট করব, মানে 6 দিয়ে গুণ করব, তাহলে এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন যে অনুপাতটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 5 6 30:36। তাহলে এটাকেও আমাকে 30 করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো 30:25। ঠিক আছে, এখন দেখো মেল আর ফিমেলের অনুপাতটার দিকে লক্ষ্য করো, মেল 30 ফিমেলও 30, সেম টু সেম রয়েছে। টাইমটা সরাবো, ওকে। তাহলে এখন কি দেখছি দেখো, আগে ছিল 36 জন, এখন আছে 25 জন। তার মানে কতজন বেরিয়ে গেছে, তুমি বলবে 11 জন বেরিয়ে গেছে। কিন্তু 11 রেশিও, আচ্ছা প্রশ্নে কতজন বেরিয়ে গেছে বলেছে 22 জন, তাহলে 11 রেশিওর মান কত 22, 1 রেশিওর মান কত 11। প্রশ্নে কি জানতে চেয়েছে, পুরুষ সদস্যের সংখ্যা, তাহলে 30 রেশিওর মান বের করব। সরি সরি সরি, এটা 2, 11 2, 30 রেশিওর মান কত হবে 60। ক্লিয়ার? যদি মহিলা বলতো তাহলে কত রেশিওর মান বের করতাম, তখন এটা চেঞ্জ করতে হতো যে মহিলা সদস্যের সংখ্যা কত ছিল লিখতে হতো, কত ছিল আগে কত ছিল, তাহলে আমাকে তখন 36 রেশিওর মান বের করতে হতো। আর যদি এখন প্রশ্নটা এরকম হয় যে মহিলা সদস্যের সংখ্যা এখন কত, তখন আমাকে 25 রেশিওর মান বের করতে হতো। খাতায় নোট ডাউন করে রেখে দেবে। চলো 4 নাম্বার কোশ্চেন। ডি 30 ডিগ্রি, মৌমিতা, বিভা, সি, আচ্ছা শ্বেতা ডি, মৌসুমী ডি, জুপিটার ডি দিয়েছো, বিভা ডি, তারপরে ডি। ওকে দেখো, ছাড়ো, এরপর সলিউশনের দিকে তাকাও। কি বলেছে, এবিসি ত্রিভুজের 2a সমান বলে দিয়েছে 3b সমান বলে দিয়েছে 6c। এই যে এই চিহ্নটা দিয়ে ভেতরে এ ঢোকানো আছে, এর অর্থ হচ্ছে অ্যাঙ্গেল এ, মানে কোণ এ কে বোঝানো হচ্ছে। কোণ এ এর 2 গুণ সমান কোণ বি এর 3 গুণ সমান কোণ বি এর 6 গুণ হলে ক্ষুদ্রতম কোণটা কত বের করতে বলেছে। এটা আমরা অনুপাত সমানুপাতে এরকম অঙ্ক দেখেছি, যে যদি অঙ্কটা এরকম থাকতো 2a সমান 3b সমান 6c হলে a:b:c এই অনুপাতটা বের করো, তখন আমরা কি করতাম, তখন আমরা ধরে নিতাম যে এটা সমান 1, এটাও সমান 1, এটাও সমান 1। তাহলে এর মান কত বসালে এই 2a টা 1-এ পরিণত হবে। খুব ভালো করে বুঝবে, এটা আমি আমার নিয়মে করাচ্ছি, তোমাদের নিয়মটা আমি জানি তোমরা কিভাবে করো। এর মান কত বসালে এটা 1 হবে, তুমি বলবে হাফ বসালে। সিমিলারলি বি এর মান কত বসালে 1 হবে, 1/3 বসালে। আর সি এর মান কত বসালে 1 হবে, 1/6 বসালে। কারণ কি তিনটেই তো সমান সমান দিয়ে রয়েছে, তার মানে আমি 1 সমান 1 সমান 1 ধরতে পারি। এরপরে নিচের 2 3 6 কে সরানোর জন্য কি করতে হবে আমাকে,
6 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকেও 6 দিয়ে গুণ, এটাও 6 দিয়ে গুণ, এটাও 6 দিয়ে গুণ, তাহলে দেখো 3:2:1 হয়ে যাচ্ছে আমাদের অনুপাতটা। এই অ্যাঙ্গেল এ কোণ, অ্যাঙ্গেল বি কোণ, অ্যাঙ্গেল সি কোণের অনুপাত পেয়ে গেলাম। এবার তোমরা যেটা করো ডাইরেক্ট, সেটা কি, যখন এ এর মান বের করবে 3 আর 6 কে গুণ করো, যখন বি এর মান বের করবে তখন 2 আর 6 কে গুণ করো, যখন সি এর মান বের করবে তখন 2 আর 3 কে গুণ করো। এইভাবে করার পর আবার তোমরা কাটাকুটি করো, ওইভাবেও করতে পারো, নো প্রবলেম। তাহলে দেখো এই অনুপাতে কোণগুলো ভাগ হবে। এখন একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। আচ্ছা, এই 180 ডিগ্রিকে আমাকে এই অনুপাতে ব্রেক করতে হবে। তাহলে টোটাল কত এটা? 3 3 6, 6 রেশিওর মান হচ্ছে 180 ডিগ্রি। আমার দরকার সব থেকে ছোট 1 রেশিওর মান। তাহলে 6 3 18, 30 ইন্টু 1 মানে 30 ডিগ্রি হবে সঠিক উত্তর, অপশন ডি। কোশ্চেন নাম্বার 5। বলো 6টা উপরে দেওয়া হলো, কোথায় 6টা উপরে দিয়েছি? এখানে এখানে দেখো, হ্যাঁ দেখো এখানে নিচে নিচে যেটা রয়েছে 1 1 2 1 3 1 6, নিচের 2 3 6 গুলোকে আমি সরাতে চাই। ঠিক আছে, এখন একটা অনুপাতের উভয় সাইডকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে, ফিক্সড সংখ্যা দিয়ে গুণ করতে পারি। যেমন ধরো আছে 2:3, এটাকে আমি মন গেলে 2 দিয়েও গুণ করতে পারি, এটাকেও 2 দিয়ে গুণ করতে পারি। এটার অনুপাতের কোনো চেঞ্জেস হবে না যদি আমরা গুণ বা ভাগ করি। এখন নিচের এই যে ফ্র্যাকশন, অ্যাকচুয়ালি ফ্র্যাকশন নিয়ে কাজ করতে আমাদের অসুবিধা। ঠিক আছে, তুমি করতে পারবে না কেন? করতে পারবে, বাট অসুবিধা হবে। সেজন্য আমি কি করলাম, এটাকে চেঞ্জ করলাম একটা সিম্পল ফর্মে। তো সেটাকে চেঞ্জ করার জন্য প্রত্যেকটা যে ভগ্নাংশ রয়েছে এদেরকে আমি 6 দিয়ে গুণ করলাম। এবং 6টা পেলাম কোথায়? এই 2 3 আর 6 এর লসাগু। ঠিক আছে, দেখো এই অঙ্কটা করার জন্য তোমাকে কতগুলো টপিক জানতে হবে। দেখো, 1 নাম্বার হচ্ছে অনুপাত সমানুপাত, 2 নাম্বার হচ্ছে জিওমেট্রি মানে ট্রায়াঙ্গেলের যে 3টে কোণের সমষ্টি সেটা। এই দুটো জিনিস যদি তুমি জানো তাহলে অঙ্কটা করতে পারবে। মানে দেখো, তুমি যদি অনুপাত সমানুপাত না জেনে এই অঙ্কটা তুমি করতেই পারবে না, কারণ তুমি অনুপাত সমানুপাত থেকে অ্যাঙ্গেল গুলো তো বেরই করতে পারবে না। তো চলো 5 নাম্বারটার উত্তর কে কে দিয়েছো দেখি। বি, আচ্ছা যমুনা ডি দিয়েছো 9, 5এরটা ডি, বিবা ডি ডি ডি, সুমিতি ডি। ওকে, এটা এরপর কে কে ফর্মুলা দিয়ে করেছো এবার বলো, ফর্মুলা দিয়ে। তো প্রথমত ফর্মুলাটা সত্যি কথা বলতে আমারও মনে নেই কি ফর্মুলা রয়েছে। তো দেখো, বহিঃকোণ আর অন্তঃকোণের অনুপাত দিয়ে দিয়েছে 7:3। এই বহিঃকোণ ব্যাপারটা কি বা অন্তঃকোণ ব্যাপারটা কি? এখানে সুষম বহুভুজ, আচ্ছা ত্রিভুজকে কি বহুভুজ বলা যাবে? ত্রিভুজকে কি বহুভুজ বলা যাবে? কেন বলা যাবে না? যার অনেকগুলো ভুজ থাকবে, এবার 3টে ভুজ আছে, 4টা ভুজ হলে চতুর্ভুজ বলে দিই, 5টা হলে পঞ্চভুজ বলে দিই, 6টা ভুজ হলে ষড়ভুজ বলে দিই। ঠিক আছে, এগুলো একটা বহুভুজের ইংলিশটা হচ্ছে পলিগন। যার অনেকগুলো বাহু থাকবে, দুটোর বেশি বাহু আছে দেখো এখানে। তো দেখো অন্তঃকোণ আর বহিঃকোণ ব্যাপারটা আমি ছোট্ট করে বলে দিই, তাহলে বিষয়টা বুঝতে পারবে। অন্তঃকোণ হচ্ছে ভেতরের দিকের কোণগুলোকে বলা হয়ে থাকে অন্তঃকোণ। ভেতরের দিকের কোণগুলো, যদি আমি একটা পঞ্চভুজ আঁকি, এটা ষড়ভুজ হয়ে গেল, ষড়ভুজ ধরো, ভেতরের দিকের কোণগুলোকে বলা হয়ে থাকে অন্তঃকোণ। অন্ত কথাটা মানে বুঝতেই পারছো। আর বহিঃকোণ মানে বাইরের দিকের কোণ। এরপর তুমি বাইরের দিকের কোণ কি করে খুঁজে পাবে এটা একবার দেখো। বাইরের দিকের কোণ বলতে এই যে লাইনটা আছে এই লাইনটাকে একটু বাড়াতে হবে, এদিকে বাড়ালে এখানে একটা কোণ দেখতে পাওয়া যাচ্ছে, এই কোণটাকে বলা হচ্ছে বহিঃকোণ। সিমিলারলি এরকম তুমি কটা পাবে, এটাকে বাড়াতে পারো, এখানে একটা পাবে, এটাকে বাড়ালে এটা একটা পাবে। তার মানে যতগুলো বাহু হবে ততগুলো তুমি বহিঃকোণ পাবে বা অন্তঃকোণ পাবে। যেমন এখানে 3টে বাহু, 3টে অন্তঃকোণ পাচ্ছি, সিমিলারলি 3টে বহিঃকোণও পাবো। এরপর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এবার কি করে দেখো, এটা একটা সরল রেখা,
এই সরলরেখার এইখানে একটা লাইন এভাবে উঠে গেছে, তাহলে এই কোণটা আর এই কোণটা টোটালটা কত? এখান থেকে টোটালটা হচ্ছে 180°। এটা দুটো পার্টে ভাগ আছে, একটা অন্তঃকোণ এক দিয়ে, একটা বহিঃকোণ দিয়ে, তাহলে যোগফলটা হবে 180°। অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফলটা হচ্ছে 180°। এখন এখানে অনুপাত দিয়ে দিয়েছে 7:2। তাহলে আমি ধরে নিতে পারি একটা হচ্ছে 7x, একটা হচ্ছে 2x, অন্তঃকোণ বহিঃকোণ, এদের যোগফলটা তাহলে কত হবে? তুমি বলবে 180°। তাহলে 9x সমান কত পাচ্ছি আমি? 180°। x সমান কত পাচ্ছি? 180-র নিচে 9 চলে যাচ্ছে, মানে 20°। x এর মান পেলাম 20, তাহলে বহিঃকোণ কত হবে? বহিঃকোণকে ধরেছিলাম 2x, তাহলে বহিঃকোণ মানে বাইরের কোণটা হচ্ছে 40°। ভেতরের কোণটা কত? 7x, মানে 140°। এখন বাহুর সংখ্যা বের করার জন্য তোমাকে যেটা করতে হবে, 360কে বহিঃকোণ দিয়ে ভাগ করে দিলেই আমরা বাহুর সংখ্যা পাবো। বাহুর সংখ্যা পাও, বহিঃকোণ দিয়ে ভাগ করে দাও, তাহলে 360কে তুমি 40 দিয়ে জাস্ট ভাগ করে দাও, 4×9 = 36, অর্থাৎ 9, অপশন ডি। এগুলো জিওমেট্রিতে পড়ানো হয়ে থাকে, জিওমেট্রিতে এগুলোর বেসিক আছে, মানে আমি 360কে বহিঃকোণ দিয়ে ভাগ করলে বাহুর সংখ্যা কি করে পাচ্ছি, এগুলো সব দেখাতে হবে, এত বলা তো সম্ভব নয়, জাস্ট বেরিয়ে যাচ্ছে আমি বলে। 6 নাম্বার অঙ্কটার উত্তর কত হবে? একটু তাড়াতাড়ি করবে এরপর। ডি ডি সৌরভ, ঠিক আছে, ডি। দেখো এখানে দুইটাকে ব্রেক করতে হবে 1 × 2 এ, 6টাকে 2 × 3 তে, 12কে 3 × 4 এ, এই করতে করতে 90কে 9 × 10 এ। ঠিক আছে, এরপর এই সিরিজটাকে সলিউশন করার জন্য তোমরা মনে রাখতে পারো যেটা করতে হয় সেটা হচ্ছে 1/ডিফারেন্স ফার্স্ট ব্র্যাকেটে 1/ফার্স্ট টার্ম মাইনাস 1/লাস্ট টার্ম। এখন ডিফারেন্স বলতে এই যে 1 আর 2 এর মধ্যে পার্থক্য, বা 2 আর 3 এর মধ্যে পার্থক্য, তাহলে 1/1 ফার্স্ট টার্ম মানে কি? একটা, 1/1 মাইনাস সেকেন্ড লাস্ট টার্ম মানে হচ্ছে 10টা, 1/10। এখন এটা তো কিছুই নেই, কেটে দাও, 1 থেকে 1 এর 10 বাদ দিয়ে দাও, 10 লসাগু, 10 - 1 মানে 9/10। দ্যাটস ইট, অপশন ডি। এটার আরেকটা প্রসেস আছে, যেটা এই ফর্মুলা মুখস্থ করতে হবে না। কিরকম? ওটা দেখো কতটা সহজে হবে, দেখো সেই ফর্মুলাটা হচ্ছে সাম অফ অল অবজারভেশন। মানে দেখো এখানে উপরে কি আছে, 1 2 1 1 করে কটা রয়েছে? 9টা আছে না? কটা আছে দেখো, গোনো, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে 9টা উপরে 1 আছে, তার মানে যোগ করলে কত হয়? উপরের সংখ্যাগুলো যোগ করে দিলে কত হয়? 9। 1 + 1 + 1, যদি 2 থাকতো 2 + 2 + 2 সবগুলো যোগ করে দিতে, ঠিক আছে, 9 হলো। বাই নিচে যেটা হবে ফার্স্ট ইন্টু লাস্ট, দেখো 9 ফার্স্ট কত ছিল? 1, লাস্ট কত? 10, 9/10 হয়ে গেছে। এখানে এই যে 1/ডিফারেন্স, এটার কোনো ইউজই নেই যদি তুমি এইভাবে করো। কি করবে? উপরের সংখ্যাগুলো যোগ করবে, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, তুমি শুধু এই ব্রেকটা ঠিক মতো করবে। এটা 1 × 2, তুমি আবার 2 × 1 করে দিও না, সব তুমি আগে ছোটটা তারপরে বড়টা করতে হবে, ঠিক আছে? এটারও লজিক আছে, এমনি এমনি কিছু হয় না। নেক্সট, তারপরের অঙ্কটা বলো। এ 30°, বিভা সরি 30° কেন বললাম, 30। ওকে, মৌসুমী দি সৌরভ বলেছে তিনটি সংখ্যার গসাগু 6 এবং লসাগু 360, যদি দুটি সংখ্যা 18 42 হয় তাহলে তৃতীয় সংখ্যাটি কত হবে? এটা জানো তো খুব সহজ, যদি তুমি অপশন টেস্টের মাধ্যমে করো। এরপর অপশন টেস্ট মাধ্যমে করতে হলে তোমাকে বেসিকটা অ্যাটলিস্ট জানতে হবে। গসাগু মানে এমন একটা সংখ্যা, এখানে যেমন 6 রয়েছে, এই 6 সংখ্যাটা দিয়ে আমি সংখ্যাগুলোকে ভাগ করতে পারি, সংখ্যাগুলোকে ভাগ করতে পারি। তাহলে দুটো সংখ্যা অলরেডি দেওয়া আছে, যেটা 18 আর 42। তাহলে এমন তৃতীয় সংখ্যাটা এমন একটা সংখ্যা হবে যেটা কিনা 6 দিয়ে ভাগ যাবে। আমার এই কথাটার সঙ্গে একমত তোমরা? কেন? কারণ গসাগু হচ্ছে সর্বনিম্ন এমন একটা সংখ্যা যেটা দিয়ে আমি সংখ্যাগুলোকে ভাগ করতে পারি। তাহলে প্রথমত অপশনগুলোর দিকে তাকাও, 30 তো 6 দিয়ে ভাগ যায়,
20 কি যায় না, তাহলে এর উত্তর হতে পারে না। 24 কি যায়, 6 দিয়ে ভাগ, তাহলে এর উত্তর হতে পারে। ডি 28 কি যায় না, তাহলে এখন আমি আটকে আছি অপশন এ 30 আর অপশন সি 24 মধ্যে। এরপর দেখো লসাগু সংখ্যাটা কি। লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে আমরা ভাগ করতে পারি সংখ্যা দিয়ে, মানে এখানে যে 630 রয়েছে এই সংখ্যাটাকে আমরা সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারি, যেমন 18 দিয়ে ভাগ করতে পারবো, 42 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে তৃতীয় সংখ্যাটা দিয়েও আমার ভাগ যাবে, হ্যাঁ কিনা। তাহলে দেখো আমি যদি 24 দিয়ে 630 কে ভাগ করতে যাই তাহলে ভাগ করতেই পারবো না। কেন, তুমি দেখেই বলবে 630 শেষ হচ্ছে শূন্য দিয়ে, তাহলে একে এমন সংখ্যা থাকতে হবে যার শেষটাও অ্যাটলিস্ট শূন্য থাকবে বা কাটাকুটি যাবে। দেখো কাটাকুটি করে দেখো যাবে না, তাহলে 24 দিয়ে হলো না, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট 8 নম্বর। করো সলিউশন। এটাও জিওমেট্রি থেকে নেওয়া। এই ধরনের অঙ্ক এখন খুব দিচ্ছে, তুমি ডাব্লিউবিপি বলো বা প্রাইমারি টেট বলো বা সি টেট বলো, যে কোনো এক্সামে কনসেপচুয়াল কোশ্চেন এখন খুব দিচ্ছে। তোমাকে কনসেপ্ট শিখতেই হবে, ওই ফর্মুলা দিয়ে মুখস্থ করে শর্ট ট্রিক্সের অঙ্ক করা দিন শেষ, আমার যেটা মনে হচ্ছে। তো এটা বলার আগে ছোট্ট একটা কনসেপ্ট আমি তোমাদের বলবো। দেখো একটা ত্রিভুজ আঁকছি আমি, দেখতে পেয়েছো ত্রিভুজটা। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ ইচ্ছা করে এঁকেছি, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আমরা সবাই জানি। সমকোণী ত্রিভুজের নিচেকে কি বলা হয়, ভূমি, এটাকে বলা হয় লম্ব, আর এটাকে বলা হয় থাকে অতিভুজ। আচ্ছা, এই ত্রিভুজটার সব থেকে বড় বাহু কোনটা তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি কি বলবে, অতিভুজ। তারপরের বড় মানে অতিভুজের থেকে একটু ছোট সেটা হচ্ছে ভূমি, মানে নিচেরটা, তারপরে হচ্ছে লম্ব। এখন এখানে কোণগুলো যদি তুমি দেখো, এই কোণটা যদি আমি ধরে নিই 60 ডিগ্রি, এটাকে যদি সাপোজ ধরে নাও আমি 30 ডিগ্রি ধরে নিচ্ছি, তাহলে একটা জিনিস দেখো, 90 ডিগ্রি যে কোণটা রয়েছে এর বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এই অতিভুজটা কিন্তু বড়, তার মানে বড় কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে সব থেকে বড়। সিমিলারলি 60-এর দেখো আছে ভূমি, অতিভুজের থেকে একটু ছোট, তার থেকে ছোট দেখো আবার লম্ব, 30 ডিগ্রি বিপরীতে রয়েছে। এর উল্টোটাও ঠিক, মানে যে বাহুটা রয়েছে তার বিপরীতের কোণটা সর্বদা কি হবে, বড় হবে, বড় বাহুর বিপরীত কোণটা বড় হবে। তাহলে এখানে বাহুগুলো দিয়ে দিয়েছে, পি কিউ আর ত্রিভুজটার কথা এরপর চিন্তা করো। পি কিউ আর এর বাহুগুলো দিয়ে দিয়েছে, বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, একটা কি বিয়োগ করে আমাকে বের করতে হবে। 4 থেকে আমাকে 0.270 যদি বাদ দিই তাহলে কিভাবে করবে, 4 লিখবে আর এখানে 0.270 বাদ দাও, 0, 3, 8, 8 হবে না 7, 3, তাহলে একটা বাহু হচ্ছে 3.730, এটা হচ্ছে 3.730, এটা কত হচ্ছে 3.732, এটা কত হচ্ছে 4.381। তাহলে পি আর বাহুটা সব থেকে বড়, পি আর বাহুটা এখানে কি দেখতে পাচ্ছি সব থেকে বড়, তাহলে পি কিউ আর যে ত্রিভুজটা যদি আমি লিখি পি কিউ আর, এখানে পি আর, পি আর বলতে এই বাহুটা সব থেকে বড়, তাহলে বিপরীত কোণটা সব থেকে বড় হবে, কিউটা সব থেকে বড় হবে। এখন কিউ বলতে মাঝে রয়েছে অপশন এ, মানে পি কিউ আরটা সব থেকে বড় বৃহত্তম বাহু। যদি এখানে জিজ্ঞাসা করতো যে সব থেকে ক্ষুদ্রতম কোণ, সরি ক্ষুদ্রতম কোণ, এটা সব থেকে ক্ষুদ্রতম কোণ কোনটা হবে, তাহলে তুমি কি অ্যান্সার দিতে, অপশনটা বলো। না,
রিপিট করতে বলছে উষা পাল, কোনটা রিপিট করতে হবে বলো, কোন জায়গাটা? মাইক্রোফোন অন করো। আরটা দেখো, সব থেকে ছোট বাহুটাকে বের করো। ছোট বাহুটা কোনটা? পি কিউ বাহুটা হচ্ছে সব থেকে ছোট, মানে পি কিউ, এই কোন বাহুটা হচ্ছে সব থেকে ছোট, সরি সব থেকে ছোট। তাহলে বিপরীত কোনটা সব থেকে ছোট হবে? ঠিক আছে, মানে আর বাহুটা সব থেকে, আর কোনটা সব থেকে ছোট হবে? আর মাঝে ঢোকানো আছে কোথায়? পি আর কিউ, এটা হচ্ছে সব থেকে ছোট। একটা সিম্পল জিনিস দেখো, একটা তুমি কোণ এভাবে আঁকো, এই শুরু করে এইখানে একটা কোণ, ছোট্ট একটা কোণ আঁকলাম, তাহলে এটা ছোট বাহু, তার বিপরীত কোণটা তো ছোট হবেই। এখন তুমি যদি কোণটাকে এইভাবে বাড়িয়ে দাও, তাহলে এই যে বিপরীত বাহুটা, এ তো স্পেস বেশি নিচ্ছে, মানে এই বাহুগুলোকে অনেকটা মানে বড় করে দিচ্ছে। দেখো দুটো বাহুকে যে এটা আছে, তুমি একটা কম্পাস নিয়ে যদি কম্পাসকে তুমি যদি এ করো, দু সাইড থেকে টেনে বড় করো, তাহলে কি মাঝের কোণটা তো বড় হবেই। আর কম্পাসের যে কাঁটার দিকগুলো যেগুলো থাকে, ওগুলোকে তুমি যদি হাত দিয়ে চেপে রাখো, তাহলে দেখবে তোমার হাতটা মানে অনেকটা জায়গা তোমাকে দিতে হচ্ছে, তাই না? তো সেজন্য কি এই যে বড় বাহুটা, এর ঠিক বিপরীত কোণটা বড়ই হবে। ছোট বাহু হলে বিপরীত কোণটা ছোট হবে। চলো, 8 হয়ে গেছে, 9 নাম্বার। ও আটটা, আটটা হ্যান্ডস বলে, আচ্ছা আচ্ছা, মানে আর আমি ইউজ করি অ্যাজ এ রিপিট, একটা সিম্বল, ওই জন্য হয়তো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9। ডি 75%। দেখো এই সমস্ত অঙ্কগুলো না তোমাকে প্রশ্নে যেমন বলেছে সে অনুযায়ী করতে হবে, এটা কোনো ট্রিক্স দিয়ে ভাবতে গেলে হবে না। কিরকম দেখো, কি বলেছে, এ এর 30%, বি এর 80%-পার্সেন্টের সঙ্গে যোগ করা হচ্ছে, ঠিক আছে। এ, এ লিখলাম, এ এর 30%, বি এর 80%-এর সঙ্গে যোগ করা হলো, করে দিলাম যোগ। আমি এক্সট্রা কিছু লিখেছি? আচ্ছা, এর এর পরিবর্তে গুণ লিখেছি, এর মানে কি গুণ, ঠিক আছে। এটা হচ্ছে অফ, বদমাস রুল করে থাকলে দেখবে পাবে। যোগ করা হলো, যোগফল কি বলা হচ্ছে, বি এর 80% তৈরি হচ্ছে, বি এর 80% তৈরি, সরি বি এর একটু ভুল আছে নাকি, এটা বি এর 40% হবে বাংলাটা, বাংলাতে এ এর 40%, বি এর 80%। এক মিনিট, 30% অফ এ আছে না, 30% অফ এ ইজ অ্যাডেড টু 40% অফ বি, হ্যাঁ এটা 40% করতে হবে, ঠিকই বলেছে, এটা 40% হবে, বি এর 40%, নাহলে জিরো হয়ে যাচ্ছে, হ্যাঁ বাংলাটা একটু ভুল আছে, টাইপিং মিস্টেক। ঠিক আছে, দেখো তোমাদের বলে রাখি, এরকম টাইপিং মিস্টেক যেমন আমার হয়েছে, তুমি পরীক্ষার বিভিন্ন কোশ্চেনে দেখবে বাংলাতে এরকম টাইপিং মিস্টেক থাকে, ঠিক আছে। এটা আমি মন গড়া কথা বলছি না, তুমি যদি এর আগের ডাব্লিউবিসিএস এর পিডির কোশ্চেনটা দেখো, ওখানে এরকম দুটো কোশ্চেন ছিল যেখানে বাংলাতে ভুল ছিল। আর যে কোনো কোশ্চেনের শুরুতেই লেখা থাকে যদি বাংলাতে বা হিন্দিতে কোথাও ভুল থাকে, তাহলে সেটা ইংলিশটাকে প্রেফার করা হবে। তো যখনই এরকম কনফিউশন তৈরি হবে যে বাংলাটা তোমার মনে হচ্ছে যে ভুল আছে কোনো একটা প্রশ্ন, তুমি সঙ্গে সঙ্গে ইংলিশটা দেখবে, ঠিক আছে। আর সব থেকে বেস্ট হয় ইংলিশের মাধ্যমে প্র্যাকটিস করা। তাহলে দেখো বি কে আমি সমানের ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এ 30% যেমন আছে রইলো, বি কে যখন আমি সমানের ওদিকে নিয়ে যাবো, এদিকে দেখো বি এর 80 রয়েছে, 80%, আর এখানে বি এর 40% যদি বাদ দিই, তাহলে কি হবে, এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে বি এর 40% বাদ গেলে কি পড়ে থাকবে, বি এর 40% পড়ে থাকবে। 80/100 ছিল, এখানে 40/100, 80 থেকে 40 বাদ দাও, 40% পড়ে থাকছে, নিচে শূন্য শূন্য ক্যান্সেল হচ্ছে, এখানে শূন্য শূন্য ক্যান্সেল হচ্ছে, তাহলে 3a সমান পাচ্ছি আমি 4b। তাহলে a এর মান কত হবে 4, b এর মান কত হবে 3, a এর মান 4, b এর মান 3। এরপর সাবধান, কি বলেছে দেখো,
বি এর শতকরা কত? কার? এ এর। তাহলে বি ওপরে যাবে, এ নিচেই যাবে, ইন্টু 100। যার সঙ্গে এর কথাটা লেগে থাকবে সে বেটা নিচেই যাবে। ওকে, তাহলে দেখো উপরে বি, বি কত পেলাম 3, আর এ নিচেই 4 ইন্টু 100। 4 25 3 25 75%, দ্যাটস ইট। চলো কোশ্চেন নাম্বার 10। সি 19 বছর। ওকে, যারা সি দিয়েছো সঠিক উত্তর। বলছে মল্লিকা ও উত্তমের বর্তমান বয়সের সমষ্টি 40 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:8। মল্লিকার বর্তমান বয়স কত হবে? দেখো তোমরা যারা ওই ট্রিক্স এর মাধ্যমে করে থাকো এই সমস্ত অঙ্ক, তাদেরকে বলবো করে দেখাও ট্রিক্স দিয়ে। আমি কিন্তু এটা এক্স দিয়েই করব। কেন? কারণ আমার এক্স দিয়ে এখানে সহজ পড়বে। দেখো আমি যদি ধরে নিই যে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত এটা দিয়ে দিয়েছে, আমি ধরলাম তাদের অনুপাত ছিল একজনের বয়স ছিল 7x, একজনের ছিল 8x। এটা কিন্তু 5 বছর আগের বয়স, ভালো করে বুঝবে 5 বছর আগের বয়স, কারণ প্রশ্নে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে 5 বছর আগে। তাহলে 5 বছর আগে যদি 7x থাকে মল্লিকার, তাহলে এখন বয়স কত? তুমি বলবে +5। উত্তমের যদি 5 বছর আগে 8x থাকে, তাহলে এখন কত? তুমি বলবে 8x + 5। এখন প্রশ্নে কি বলেছে? মল্লিকা ও উত্তমের বর্তমান বয়সের সমষ্টি 40। তাহলে এখানে আমি 7x + 5 আর 8x + 5 এদের যোগফলকে কি বলতে পারি? সমান 40। তাহলে 8 আর সাথে 15x, একবারে করছি 15x আর 5 5 10 সমান হচ্ছে 40। 10টাকে ওদিকে নিয়ে গেলে 40টা হয়ে যাবে 30। 10 40 আমি কাটাকুটি করি নাই, 40 থেকে 10 বাদ দিয়ে এই 40টা কেটে 30 লিখেছি। ঠিক আছে, তাহলে x সমান কত হবে? 15, 2 এ 30 কেটে যাচ্ছে মানে 2। ক্যালকুলেশনটা আমাদের এভাবেই করতে হবে যাতে করে সময়টা সেভ করতে পারি। x এর মান যদি 2 হয়, কার বয়স চেয়েছে? মল্লিকার বয়স। তাহলে দেখো এখানে হচ্ছে মল্লিকা 7 2 এ 14, আর এখানে 5 যোগ 14 আর 5 এ 19 বছর হবে মল্লিকার বয়স। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 11। এটা বেশ ভালো অঙ্ক, টেটে আসার মতো। আচ্ছা, যমুনা ডি, জুপিটার, মৌসুমী ডি, মৌমিতা ডি। ওকে, যারা ডি দিয়েছো সঠিক উত্তর। দেখো কিভাবে করবে। প্রথমে তুমি এই গুণটা আগে করে নাও, 3 সঙ্গে এই গুণটা করে নাও x এর সঙ্গে। তাহলে হবে 3x - 2। দেখো নিচের x x কিন্তু ক্যান্সেল হচ্ছে, 2 সমান হচ্ছে 3/x। এখন 2কে আমি সমানের ওদিকে নিয়ে যাচ্ছি, আর 3/x-টাকে সমানের বাঁ দিকে নিয়ে আসছি। তাহলে 3x - 3/x সমান হচ্ছে 2। এরপর আমি এখান থেকে 3 কমন নেব। যদি আমি 3 কমন নিই তাহলে আসছে x - 1/x সমান 2। 3টাকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 2/3। x - 1/x সমান কত পেলাম? 2/। কারো দেখতে অসুবিধা হচ্ছে না তো? x - 1 একটু জুম করে নেবে, যে জায়গায় আমি লিখছি ওই জায়গায় দরকার পড়লে একটু জুম করে নিও। x - 1/x সমান হচ্ছে 2/3। এখন x - 1/x থেকে x³ - 1/x³ তে আমাকে ট্রান্সফার করতে হবে। তো সেই ফর্মুলাটা হচ্ছে কি gq + 3g। এটা কিভাবে এলো? মনে রাখার ট্রিক্স কি আছে তোমাদের পরে বেসিক ক্লাস যখন আমি ইউটিউবে দেবো দেখে নেবে। ঠিক আছে, g³ মানে এটা গিভেন ভ্যালু, 2/3 এর কিউব মানে হচ্ছে 8/27 প্লাস 3 ইন্টু জি, জি মানে হচ্ছে আবার 2 এর 3, 3 3 কেটে যাচ্ছে, 8/27 প্লাস 2। 8/27 প্লাস 2 মানে হচ্ছে 2 পূর্ণ 8/27।
চলো 12 কোশ্চেনটা সলভ করো। জুপিটার সি 73°। ওকে, এটা তোমাকে ছবি আঁকতে হবে। ভালোভাবে ছবি না আঁকলে তুমি কিন্তু করতে পারবে না। দেখো, এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এই এবিসি ত্রিভুজ, একে আমি ডি পর্যন্ত বাড়াচ্ছি। ওকে, ওদের কথা মতোই কাজটা করি। বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, দিলাম বাড়িয়ে। এরপর কি বলা হচ্ছে, সিডি সমান, আচ্ছা ডি পর্যন্ত বর্ধিত করা হলো, সিডি সমান এসি। সিডি মানে এই বাহুটা সমান এই বাহুটা এসি, এবং বিএডি, বিএডি এই কোণটা বিএ, আচ্ছা ডি কোণটাকে পেতে হলে আমাকে এখানে ডিটাকে কানেক্ট করতে হবে। আর এই কোণটা বিএডি টোটালটা বলা হয়েছে 109°। আর এসিবি, এসিবি এই কোণটাকে বলা হয়েছে 72°। তাহলে বিএসি এর মান কত, তাহলে এই কোণটা কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। ক্লিয়ার? এরপর দেখো মজার জিনিসটা, এই ত্রিভুজের, এই ত্রিভুজটার কথা চিন্তা করো, এ সি ডি ত্রিভুজটা দেখো একবার তাকিয়ে, ভালো করে তাকাবে এ সি ডি এর দিকে, মানে এইটার দিকে। এখানে আমি কি দেখতে পাচ্ছি, দুটো বাহু সমান। আচ্ছা দুটো বাহু সমান হলে ত্রিভুজটা কি বলা হয়, সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। দুটো বাহু সমান হলে ত্রিভুজটাকে সমদ্বিবাহু, আর সমদ্বিবাহু ত্রিভুজ হলে তার কোণগুলো সমান হয়, দুটো কোণ সমান হয়। দেখো একটা জিনিস, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ ধরে নাও, যার এই দুটো বাহু হচ্ছে সমান। এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এর বিপরীত কোণগুলো কি কি দাঁড়ায়, এই কোণটা দাঁড়ায় আর এই কোণটা দাঁড়ায়। আচ্ছা এই দুটো কোণ তখন কি হয়ে যায়, সমান হয়ে যায়। একটু আগে তোমাদের বলছিলাম যে বাহুর, যে বাহুটা যত বড় তার ঠিক বিপরীত কোণটা ঠিক ততটাই বড় হয়। তাহলে এখানে দেখো এই বাহুটা, এই দুটো বাহু আর এই দুটো বাহু সমান, এর ঠিক বিপরীত কোণগুলো তাহলে কি হবে, সমানই হবে। মিললো কথাটা? তো সিমিলারলি আমি বলতে পারি এই ছবিটার ক্ষেত্রে যে এই কোণটা, সরি এই কোণটার এই কোণটা, এই দুটো কোণ কি সমান, হ্যাঁ কি না? এখন এটা যদি 72° হয়, এটা কত হবে, টোটালটা 180, 180 থেকে 72 বাদ দিলে কত হয় তুমি বলবে, বা এটা এইভাবে করতে পারো। আর একটা নিয়ম আছে যেটা হচ্ছে কি, 72 যদি এটা হয়, এই ত্রিভুজের এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 72, তাহলে এই কোণটা কত হবে, ছোট্ট যে কোণটা 72/2 মানে হচ্ছে 36, এই দুটো কোণ 36 করে হবে। এই দুটো কোণ যদি 36 হয়, এই টোটাল কোণটা 109, এখান থেকে 36 যদি আমি বাদ দিই তাহলে কত হচ্ছে দেখো, 109 থেকে 36 বাদ দিলে হয় 3, আর এদিকে 73। ক্লিয়ার? ওয়েলকাম প্রীতম দা। নিয়ে রোল কল কমপ্লিট হলো? আচ্ছা আচ্ছা, পরিচয় করিয়ে দিই, প্রীতম দা আমাদেরই মানে ব্যাচে পড়াতো, এখন বর্তমানে সাব ইন্সপেক্টর, এসআই, সাব ইন্সপেক্টর অফ পুলিশ পদে রয়েছে, ট্রেনিং এ রয়েছে ব্যারাকপুরে। ঠিক আছে, ও জিকে পড়াতো আমাদের এই কোচিং সেন্টার। অ্যাকচুয়ালি এই কোচিং সেন্টারের নাম ম্যাথস বাই নাজমুল না, ম্যাথস বাই নাজমুলটা আমার পার্সোনাল, অ্যাকচুয়ালি নাম হচ্ছে সোপান একাডেমি। এখানে প্রীতম বা আমি আরো কিছু বন্ধু ছিল, তারা সবাই জব পেয়ে গেছে, তো প্রীতমও এখন এসআই পদে রয়েছে। তো সে আমাদের জিকেটা পড়াতো প্রীতম, এখনো পড়াই জিকে। তো তোমরা যারা চাইছো যে কম্পিটিটিভ এক্সামের জন্য জিকে, জেনারেল নলেজ, সায়েন্স থেকে শুরু করে ইতিহাস ভূগোল A to Z যা রয়েছে সমস্ত কিছু পড়তে, তাহলে প্রীতম যে ব্যাচে পড়াই ফ্রি অফ কস্ট, কোনো চার্জ লাগে না।
তোমরা ওখানে পড়তে পারো। এবার বাকিটা প্রীতম বলবে তোমাদের কি কন্ডিশন আছে, কারণ যেহেতু ফ্রির জিনিস অনেকে মূল্য দেয় না, মানে সেভাবে রেগুলারলি নেয় না জিনিসটা, যে ফ্রিতে তো, 1 মিনিট হোল্ড করো, ফ্রিতে তো ওই জন্য অনেকে পছন্দ করে না জিনিসটা। তো সেই জন্য ফ্রির জিনিস ঠিক মতো দেওয়া উচিত নয়। তো আমরা ফ্রি দেবো, কিন্তু তার কিছু কন্ডিশন আছে। কারণ আমরা সেই সমস্ত স্টুডেন্টকেই দেবো ফ্রিতে যারা সিরিয়াস এবং ঠিকঠাক ভাবে নিতে পারবে, যার মূল্যটা দেবে। মূল্য মানে যে শুধু অ্যাজ এ প্রাইস, অ্যাজ এ ইন ফর্ম অফ মানি, সেটা তো না, অনেকভাবে মূল্য দেওয়া যায়। তো ইন ফর্ম অফ মানি ছাড়া আদার্স যেভাবে মূল্য দেওয়া যায় সেইভাবে যদি তোমরা মূল্য দিতে পারো, তাহলে অবশ্যই প্রীতমের ক্লাসে তুমি জয়েন হতে পারো। কারণ প্রীতম বলবে কিভাবে সে মূল্যটা নেবে। 2 মিনিট 5 মিনিট সময় তোমাদের কাছে আমি চেয়ে নিচ্ছি। বলো প্রীতম। তো ব্যাপার হচ্ছে যে ব্যাচ তো শুরু করতে চাইছি, ব্যাচে দুজন আছে। তো আমার কন্ডিশন হচ্ছে একটাই, তো রেগুলার ক্লাস করতে হবে। রেগুলার মানে জন্য তোমাদেরকে রাত্রিবেলাটা ফাঁকা রাখতে হবে। প্রায় 9টা থেকে ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট তোমাদের ফাঁকা রাখতে হবে। এই কারণে ফাঁকা রাখতে হবে কি, কারণ যেহেতু আমার এক একদিন এই ট্রেনিং চলছে, এক একদিন কাজের চাপ থাকে, সেক্ষেত্রে সেক্ষেত্রে একটু ওয়েট সেক্ষেত্রে করো। কি হয়েছে, বলো। হ্যাঁ, সেক্ষেত্রে কি হচ্ছে যে আমার মাঝে মধ্যে এমন হয় যে আমি বলে দিলাম যে ক্লাস হবে, আজকে হলো না। তাই মোটামুটি সন্ধ্যেবেলাটা মানে 9টা থেকে টাইমটা ফাঁকা রাখতে হবে তোমাদেরকে। এটা হলো ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কোনো কামাই দেওয়া যাবে না। ওই কন্ডিশনটা হচ্ছে কামাই দেওয়া যায় না, এবং আমি প্রতিদিন তোমাদেরকে তোমাদের পার্সোনালি যা যা প্রবলেম থাকে, আর আমি চ্যাপ্টার ওয়াইজ পড়াবো এবং অনেক ফাস্ট পড়াবো। এবং তোমাদেরকে পড়ানোর পর পরের দিন আমি অ্যানালিসিস করব যে কি তোমরা কতটা সেই পড়াটা করেছো বা কতটা তোমরা শিখতে পেরেছো। এবং তোমাদেরকে আমি প্রত্যেকটা টপিক কিভাবে পড়তে হবে, কিভাবে জিকেটাকে অন্যভাবে পড়া যায়, অন্য ধরন দিয়ে পড়া যায়। কারণ আমরা জিকে মানে ভাবি, অনেকের ক্ষেত্রে যারা নতুন হচ্ছে তারা ভাবছে জিকে মানে আমরা মুখস্থ করবো, কিন্তু আদতেও সেটা নয়। আমি প্রত্যেকটা জায়গায় দেখিয়ে দেবো যে জিকে কিভাবে বুঝে নিজের মেথডে নোটস বানিয়ে পড়া যায়, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং পড়িয়ে দেবো। এবং আমার পড়ানোর স্টাইলটাই নাজমুলের মতনই হবে, একদম কম্পিউটারাইজ পদ্ধতিতে। তবে আমি এখানটায় যেহেতু আমি সেলফোন ইউজ করবো, তবে তোমাদের বুঝতে বা কোনো কিছুতে অসুবিধা হবে না। কন্ডিশন সেই একটাই, যে কামাই দেওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে কামাই দিলে এমন অনেক দিন হতে পারে যে কামাই হলো, তাকে এটা ভেবে কামাই দিতে হবে যে সেই দিন যে পড়াটা হবে তার পরের দিন তার দ্বিগুণ পড়া দিতে হবে, না হলে রিমুভ হয়ে যেতে হবে। মানে তুমি ধরো কামাই করলে একটা দিন, তারপর একটা সেই দিনের পড়াটা প্লাস পরের দিন, ওই দিনের যে পরের দিন যখন আসবে, তার মানে আগের দিনের পড়াটাও দিতে হবে, ওই দিনের পড়াটাও দিতে হবে। মানে হচ্ছে 2x পড়াটা তোমাকে দিতে হবে। কারণ আমাকে মাথায় রাখতে হবে যে তুমি কম্পিটিটিভ এক্সামে যাচ্ছ। প্রতি আমরা যে বছর সাব ইন্সপেক্টর এক্সামটা দিয়েছি, এই রিসেন্ট যে সাব ইন্সপেক্টর এক্সামটা দিয়েছি, আমি ধরে নেবো এরপর যে সাব ইন্সপেক্টর এক্সাম হবে তার থেকে কাট অফটা বেশি আছে। প্রত্যেক ডে বাই ডে কাট অফ বেশি যাচ্ছে। তাই সেই ভেবে আমাকেও সেই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। তাই তোমরা যারা ইন্টারেস্টেড থাকো, আমার ফোন নাম্বার তোমাদের দেওয়া থাকবে। তোমরা সেখানে আমাকে এসএমএস করতে পারো, আমি বা নাজমুলকে এসএমএস করতে পারো, নাজমুল তোমাদের অ্যাড করে দেবো। থ্যাংক ইউ। ওকে প্রীতম, থ্যাঙ্কস এভাবে সুযোগ দেওয়ার জন্য সবাইকে। কারণ কাজের মধ্য থেকেও যে এভাবে দিচ্ছে, এটা সত্যি কথা বলতে, একবার এই সার্ভিসে জয়েন হও, পুলিশ বা WBPSI বা WBP তে, তাহলে বুঝতে পারবে তোমরা কোথায় গিয়ে জয়েন হয়েছো, আর সময় বের করা কতটা দুর্বিষহ ব্যাপার। যাই হোক, এই কথাই রইলো। এরপর কে কি বলতে চাইছিল মাঝে, একটু বলবে আমাকে কাইন্ডলি। স্যার বলছিলাম আমার একটা প্রাইমারি টেস্ট দেবো, এনভায়রনমেন্টটা পড়ান, এটাও জিজ্ঞাসা হুম 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 এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা আসছে তো বায়োলজির একটা বিরাট পার্ট, আই থিঙ্ক, আমার যতদূর মনে হয়, তাই তো প্রীতম? হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ রয়েছে। হ্যাঁ হ্যাঁ মানে আপনি যদি বলেন যে এনভায়রনমেন্টাল সায়েন্স, তাহলে আপনাকে ব্যাপারটা দেখতে হবে যে তার সিলেবাসটা বইটা কত।
দেখুন আমি কম্পিটিটিভের নর্মাল যে জিকে যে প্যাটার্ন, জিওগ্রাফি সবই পড়াবো, জিকে মানে সবই পড়াবো, হিস্ট্রি পড়াবো, জিওগ্রাফি পড়াবো, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স বা ফিজিক্স, এক কথায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, এগুলো সবই পড়াবো। এবং বায়োলজির সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে যেটা আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, যার মধ্যে বিভিন্ন এনভায়রনমেন্টাল ইস্যুস থেকে শুরু করে সবকিছু থাকে। এবার আপনার সিলেবাসে কি সেটা আছে সেটা আমি জানতে চাই, কারণ এক্স্যাক্টলি আমি প্রাইমারি টেট এর সিলেবাসটা অতটা হয়তো জানি এক্স্যাক্টলি। কারণ আপনি যদি জয়েন করতে চান জয়েন করতে পারেন, তাতে যদি আপনার যদি লাভ হয় তাহলে আপনি অবশ্যই থাকবেন, তাই না? আমি এই হচ্ছে হিস্ট্রি জানি। না না, হিস্ট্রি আছে। আছে না, ডিটেলসে না থাকলেও আছে, প্রাইমারি টেট আছে, ভালো করে হ্যাঁ আছে, পাল সেন গুপ্ত যুগ সব আছে। যার সঙ্গে যার সঙ্গে যার সঙ্গে কথা বলা হচ্ছে প্রাইমারি টেট 2017 পাস করেছে মৌসুমীদি, আমাদেরই স্টুডেন্ট, আমাদের ব্যাচই আমাদের সঙ্গে আর কি পড়ে। বাট বলবো না যে আমাদের জন্য পাস করেছে, কারণ আমাদের পড়ার আগে পরীক্ষা হয়ে গেছে, মানে আমার কোচিং সেন্টারে বা আমার ক্লাসে ভর্তি হওয়ার আগে। জাস্ট বললাম যদি কোনো সাজেশন তাকে নিতে পারো, মৌসুমীদির কাছ থেকে অবশ্যই সাহায্য করবে। এবং মৌসুমীদি আমার কাছে পড়ে অনেক দিন ধরেই পড়ে, ঠিক আছে। প্রচুর কাজে লাগে। এরপর তো আইসিডিএস টাও হবে। একদম, আইসিডিএস এপ্রিলের বেরোনোর সম্ভাবনা আছে। ক্লাস দিই, কেননা আমাদের মনে হয় এসএসসি টেটের কোনো ভরসা নেই। বিরক্ত লাগছে আমার, আর সংসারে আমাকে আর রাখবে না। না না, চলো চলো, ওকে। প্রচুর চাপ হচ্ছে গো, পড়ার সময় পাচ্ছি না এবার না। কি তারপরেও তুমি যেভাবে সময় বের করে করছো ক্লাসটা, বাকিরা যদি ওর 50%ও দেয় তাহলে তারা আগে চাকরি পেয়ে যেত, কিন্তু দেবে না তো। যাই হোক, বাদ দাও। চলো 2000 বলছি, 14 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার বলো। দারুণ অঙ্ক এটা। আর বলে রাখি, এই যে কোশ্চেন গুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু আমার নিজের বানানো না, প্রথমেই বলে রাখি, এগুলো সব প্রিভিয়াস ইয়ারে এসেছে। এমনকি কোন প্রিভিয়াস ইয়ার, এটা আমি কোনো সেন্ট্রালের প্রিভিয়াস ইয়ার থেকে কপি করিনি, এটা স্টেটের পরীক্ষা থেকে কপি করেছি, স্টেটে। তার মানে তোমরা, এটা হয়তো 2017 বা 18 দিকে কোনো একটা এক্সামের হয়েছে। তোমরা ভেবো না যে পরীক্ষাটা আগে সহজ ছিল এখন কঠিন হয়ে গেছে, ঠিক আছে। তোমাকে সেই মতো প্রিপারেশন নিতেই হবে, আর এখন কম্পিটিশনটা তো বেড়েছে, তোমরা নিশ্চয়ই জানো। তো দেখো এই অঙ্কটা কিভাবে সলিউশন করবে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটার প্রসেস যদি তুমি না জানো সলভ করতে পারবে না, এখানে কোনো ট্রিক্স অ্যাপ্লাই হবে না, তোমাকে এই প্রসেসটা জানতেই হবে। সেই প্রসেসটা হচ্ছে, এই যে এই কন্ডিশনটা দিয়েছে সমান দিয়ে -3, এই -3টাকে এক একে ভেঙে নিতে হবে। হ্যাঁ, যারা বি দিয়েছো ঠিক আছে, এক এক করে ভেঙে নিতে হবে। মানে আমি -3টাকে সমানের এদিকে -1 -1 লিখতে পারি, হ্যাঁ কি না পারি? তো -3টাকে আমি -1 করে ভাঙলাম। এরপর আমার কাজটা হবে, এই যে একটা করে -1 কি করবো, ওই x প্লাস a বাই বি প্লাস সির পাশে নিয়ে আসবো। মানে x প্লাস a বাই বি প্লাস সি এর পাশে একটা -1 যখন সমানের বাঁ দিক থেকে ডান দিকে আসবে তখন +1 হচ্ছে। তারপর আছে প্লাস x প্লাস বি বাই এ প্লাস সি, এর পাশে হলো 1, আর একটা 1 পড়ে রয়েছে, x প্লাস সি বাই এ প্লাস বি, এর পাশে হলো 1, বাঁ সাইডে কিছু নেই মানে 0 রয়েছে ডান সাইডে। এখন কি করতে হবে, এগুলো আমাকে যোগটা করতে হবে, এই যে লসাগু নিয়ে যোগটা করতে হবে। এখানে নিচে বি প্লাস সি রয়েছে, তাহলে লসাগু হবে বি প্লাস সি, তাহলে উপরে কি হচ্ছে x প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস নিচে এখানে এ প্লাস সি লসাগু সেকেন্ডটা করছি, x প্লাস বি প্লাস এ প্লাস সি প্লাস নিচেরটা এ প্লাস বি, x প্লাস সি প্লাস এ প্লাস বি সমান 0। এখন আমাকে কমন নিতে হবে। কমন দেখো কোনটা নেওয়া যাচ্ছে, উপরে x প্লাস এ প্লাস বি প্লাস সি দেখো কমন নেওয়া যাচ্ছে, এখানে x প্লাস বি রয়েছে, তার মানে এমনটা না, এটাকে তুমি সমানের এদিকে নিয়ে আসতে পারো, সরি প্লাসের এদিকে নিয়ে আসতে পারো, মানে x প্লাস বি প্লাস সি সাজালে ওটাই হবে। তাহলে প্রত্যেকটা থেকে যখন আমি কমন নিই, তাহলে x প্লাস এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, 1 বাই বি প্লাস সি 1 বাই এ প্লাস সি প্লাস 1 বাই এ প্লাস বি সমান 0।
এখন প্রশ্নে আরেকটা কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশনটা হচ্ছে অনেকে হয়তো এটার ভ্যালু দিতে জানে না, মানে তোমরা হয়তো এভাবেই বোঝো যে এটা আছে তাহলে এটাকে কেটে দিই, মানে এটা শূন্য হয়ে যাক, এটাকে কেটে দিই দু সাইডে, তেমনটা কিন্তু হয় না। এটা তখনই পসিবল, এই কাটাটা তুমি তখনই কাটতে পারবে যখন এই কন্ডিশনটা দেবে 1/b + c + 1/a + c + 1/b + b নট ইকুয়াল টু 0, মানে এই যে যোগফলটা এটা কখনোই 0-র সমান হবে না। যদি না হয় তাহলেই তুমি এটা কাটতে পারো। মানে হয়তো তোমরা দেখবে যে 3x সমান ধরো আছে 3ax, তোমরা 3 কেটে দাও, মানে কি 3 নট ইকুয়াল টু 0, তাই 3 তো কখনো শূন্য হতে পারে না। আবার x তুমি তখনই কাটতে পারবে, এদিক থেকে x আর এদিক থেকে x তুমি তখনই কাটবে যখন x নট ইকুয়াল টু 0, মানে কি x এর মান 0 ছাড়া অন্য যা খুশি হতে পারে, 1 2 3 4 -1 -1 2 যা খুশি, শূন্য হলে হবে না। এরপর কেন বলতো, এর রিজন হচ্ছে শূন্য দিয়ে আমরা কোনো সংখ্যাকে ভাগ করতে পারি না। তুমি 5/0 দিয়ে কখনোই বলতে পারো না যে এটার মান 0, এটার মান হচ্ছে নট ডিফাইন। ওকে, সেজন্য এটা কেটে গেল। তাহলে দেখো x + a + b + c সমান হচ্ছে 0 বলতে পারি। তাহলে এখন x সমান কত হবে, -a + b + c, অর্থাৎ অপশন বি। দেন 15 দাগেরটা এ, এক উত্তর দিয়েছো। ওকে গৌরব, ঠিক আছে। হোয়াট অ্যাবাউট আদার্স? তিনের দাগেরটা এ হবে, এটা হচ্ছে সূচক থেকে অঙ্কটা দেওয়া হয়েছে, ল অফ ইন্ডাইসেস, সূচক ও করণী থেকে। দেখো করে দিচ্ছি, p/q সমান 2/3, এর মাথায় আছে 3, ভাগ দেওয়া আছে 3/2, এর মাথায় 3। একটা জিনিস দেখো, এই ভাগটাকে যদি আমি গুণ করি, এই ভাগটাকে যখন আমি গুণ করব তখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের জিনিসটা উল্টে যাবে, মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে আসবে, মানে উপরে 2 চলে যাবে, নিচেই 3 চলে যাবে, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট, এটা দুই ধরনের অপারেশন করা যায়, এক পাওয়ারটাকে প্লাস আকারে নিচেই নামানো যেতে পারে, বা এই ফার্স্ট ব্র্যাকেটের জিনিসটাকে তুমি উল্টাতে পারো। এখানেই করে দিচ্ছি আমি 2/3, এটা গুণ করে দিলাম। তাহলে দেখো এদিকে 2/3 মাথায় 3 আছে, এখানে 2/3 মাথায় -3 আছে, তাহলে আমি বলতে পারি p/q সমান 2/3 মাথায় 3 -3, মানে মাথায় 0, 2/3 এর পাওয়ার 0। এখন 2/3 এর পাওয়ার যদি 0 হয়, সামথিং টু দি পাওয়ার 0, কোনো কিছুর মাথায় যদি পাওয়ারে যদি 0 থাকে তার মান হয়ে যায় 0, তাই তো? না, 1, ভালো মতন খেয়াল রাখবেন, 1 হয়। সামথিং টু দি পাওয়ার 0, ধরো 5 আছে, 5 এর মাথায় 0, ধরো -5 আছে, 5 এর মাথায় 0, -5 এর মাথায় 0, এর মান কত হবে, 1। ক্লিয়ার? চলো নেক্সট হলো, উত্তরটা কি হলো? 1 1। ও আচ্ছা, এখনো তো কমপ্লিট হলো না, না। আচ্ছা, p/q সমান 1 পেয়েছি, তাহলে 1 এর পাওয়ার এখানে -10 আছে, তার মানে 1, এ, ঠিক আছে। p/q এর মান 1 পেলাম, তাহলে 1 এর পাওয়ার -10, 1 এর পাওয়ার যা খুশি থাকুক একই হবে। আচ্ছা, এটা 65 হবে। এরপর দেখো অপশন দেখা যাচ্ছে, 16টা বলেছে 65। এই অঙ্কটা ভালো করে বুঝবে, 16টা কি বলেছে দেখো, x-1 তার হোল স্কয়ার প্লাস y-4 তার হোল স্কয়ার সমান 0 হলে x³ প্লাস y³ সমান কত হবে। একটা জিনিস দেখো, এই জায়গাটা দেখো ভালো করে, a স্কয়ার প্লাস b স্কয়ার ধরো আছে 4, সাপোজ ধরো 4 আছে, মানে পজিটিভ ভ্যালু আছে, পজিটিভ ভ্যালু আছে এ, এখানে বা এখানে ধরো 0 আছে, পজিটিভ ভ্যালু না করে ধরো 0 আছে, এর মাথায় 2, বি এর মাথায় 2, এদের যোগফলটা বলা হয়েছে 0, তার মানে অলওয়েজ মনে রাখবে a সমানও 0 হবে, b সমানও 0 হবে, a সমান 0 বা b সমান 0 ছাড়া অন্য কোনো মান হতেই পারে না, অন্য কোনো মান ধরলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না।
কেন? কারণ তুমি যদি a এর মান -1 আর b এর মান +1 ধরো, তাহলে -1 এর স্কোয়ার যেই করবে সেটা +1 হয়ে যাবে, আর +1 এর স্কোয়ার যেই করবে +1 হবে, তাহলে +1 +1 2 হয়ে যাচ্ছে। তাহলে দ্যাট মিনস তুমি এখানে অন্য কোনো ভ্যালু ধরতেই পারো না, শুধু a b দিয়ে ধরলাম আমি। যদি c ও থাকে d ও থাকে, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস d স্কোয়ার সমান যদি 0 থাকে, a এর মানও 0, b এর মানও 0, d এর মানও 0 হতেই হবে, না হলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না। এখন এখানে এটা কিভাবে কাজে লাগাবো? x মাইনাস 1 এর হোল স্কোয়ার, এখানে আছে y মাইনাস 4 এর হোল স্কোয়ার সমান 0। তার মানে এই ফার্স্ট ব্র্যাকেটের টোটাল ভেতরের জিনিসটা কত হতে হবে? 0 হতে হবে, কারণ 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার তবেই 0 হয়। আচ্ছা, এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের জিনিসটা যদি 0 হতে হয়, তাহলে x এর মান আমাকে কত ধরতে হবে? 1। এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের জিনিসটা যদি 0 ধরতে হয়, তাহলে y এর মান কত ধরতে হবে? তুই বলবে 4। কেন? কারণ 4 থেকে 4 বাদ দিলে তবেই তো 0টা হবে। তাহলে আমি x এর মান ধরে নিলাম 1 আর y এর মান পেলাম 4। এটাকে বলা হয় ভ্যালু পুট মেথড। ভ্যালু পুট, x আর y এর মান ভ্যালু আমরা ধরে নিলাম, এটাই হবে, এর বাইরে অন্য কিছু হবে না। এটা তুমি যদি সলভ করো তাহলে এটাই পাবে। তাহলে এখন আমাকে জানতে চেয়েছে x কিউব প্লাস y কিউব। x কিউব মানে 1 এর কিউব মানে 1, আর 4 এর কিউব মানে 64। 1 প্লাস 64 দ্যাট মিনস 65। দেন 17 রাজা গজা। এটা খুব সহজ অঙ্ক। বিভা, মৌসুমী দি, মৌমিতা, আচ্ছা মৌমিতা টি ঠিক আছে, জুপিটার ডি। 4 ঘন্টা পরে উত্তর আসছে, দেখা যাক। দেখো রাজা গজা, এখানে আছে রাজা, এখানে আছে গজা, এদের মধ্যে ডিস্টেন্সটা বলে দিয়েছে 48 কিলোমিটার। রাজা এদিকে যাচ্ছে 7 কিমি পার ঘন্টা বেগ নিয়ে, আর গজা ওদিক থেকে আসছে 5 কিমি পার ঘন্টা বেগ নিয়ে। বলছে এরা সাক্ষাতের জন্য রওনা হলে কখন তারা মিলিত হবে, কতক্ষণ পরে তারা মিলিত হবে। মানে রাজা এদিকে 7 কিমি করে যাচ্ছে প্রতি ঘন্টায়, ওদিক থেকে গজা আসছে 5 কিমি করে, তার মানে প্রতি ঘন্টায় এরা 12 কিলোমিটার পথ যাচ্ছে। হিসাব করে দেখো, রাজা এদিক থেকে যদি 7 যায়, ওদিক থেকে গজা যদি 5 আসে, তাহলে 1 ঘন্টা যদি যায় তাহলে রাজা যাবে 7, ওদিক থেকে গজা আসবে 5, তার মানে 1 ঘন্টায় যাচ্ছে কত? 12 কিলোমিটার। তাহলে 48 কিলোমিটার পথ তারা ক্রস করবে, তাহলে 12 কিলোমিটার যাওয়ার জন্য তাদের সময় দিতে হচ্ছে 1 ঘন্টা, তাহলে 48 কিলোমিটার। 4 দিয়ে গুণ করো এটাকে, 4 12 48, তাহলে একে তুমি 4 দিয়ে গুণ করো, 4 ঘন্টা। 4 ঘন্টা পরে তারা মিলিত হবে। তুমি এটা এইভাবে বিষয়টা ভাবতে পারো, বা অন্যভাবে ভাবতে পারো, যেটা হচ্ছে কি তোমাদের সেই ফর্মুলা, যেটা হচ্ছে ওপরে লিখবে ডিস্টেন্স আর নিচে লিখবে আপেক্ষিক গতিবেগ। মানে এখানে আপেক্ষিক গতিবেগটা যোগ হয়ে যাবে স্পিড 1 বাই স্পিড 2, তাহলে উপরে 48, নিচেই 5 প্লাস 7 12, তাহলে 48 বাই 12 মানে 4 ঘন্টা পরে। দ্যাটস ইট। নেক্সট অপশনে তো 4 ঘন্টা নেই। অপশন ডি এতে আছে 4 ঘন্টা পরে, ডান দিকের কোণে। লেখাগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে, তুমি এক কাজ করবে, জুম করতে পারো। 18টার অ্যান্সার বলো। 518A, 500A ঠিক আছে। মৌমিতা, বিভা, বিশাল, যমুনা, জুপিটার, ঠিক আছে। তো দেখো, সর্বোচ্চ নম্বরের 33% পেতে হয়, মানে এটা পাস মার্কস। 33% পেলে সে পাস করবে। একজন 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করলো, এর মানেটা কি? ধরো তোমার কথাই ধরো, কোন একটা পরীক্ষায় তুমি হিসাব করে দেখছো যে আমি 125 পেয়েছি, আর যদি 40 পেতাম তাহলে পরীক্ষায় পাস করতাম। বা এভাবে তুমি বলতে পারো যে আমি 40 নম্বরের জন্য ফেল করে গেছি। এর মানেটা কি দাঁড়ায়? এর মানেটা দাঁড়ায়
যে পাস মার্কস তাহলে বা পাস করার জন্য আমাকে পেতে হতো 125 পেয়েছি, 40 নম্বর কমের জন্য ফেল করেছি, তার মানে +40 অর্থাৎ 165 আমাকে পেতে হতো, হ্যাঁ কিনা? এরপর বলেছে যে 33% পেতে হয় পাশের জন্য, তাহলে আমি বলতে পারি এই যে 165 এটাই হচ্ছে 33%-এর ভ্যালু। 33% সমান হচ্ছে 165। ফুল মার্কস জানতে চেয়েছে, তার মানে আমি বের করব 100% সমান কত। 33% মানে 165, 1% কত হবে? 165/33, 100% ইন্টু 100। এটা 5 দিয়ে যাচ্ছে, 5 ইন্টু 100 মানে 500, অর্থাৎ অপশন এ। দেন 19-এর বি, গৌরব, জুপিটার বি, ঋতুপর্ণা বি, 31 বি। আচ্ছা দেখো, পরীক্ষার হলে এমন কিছু অঙ্ক তোমরা পাবে যেগুলো এই অঙ্ক দিয়ে করতে গেলে বইটা শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে। কেন? কারণ ওগুলোর মাথার ছাড়া কিছু নেই, তুমি কিছু বুঝতেই পারবে না যে কি করে অঙ্কটা করব। এরকম পরিস্থিতি যখন তৈরি হবে, ভালো করে শুনে রাখো, যে এরকম পরিস্থিতি যে আমি অঙ্কটা কি ধরবো, এক্স ধরেও যাচ্ছে না করা, অন্যভাবেও ভাবতে পারছি না, তখন সর্বশেষ অপশন টেস্ট হচ্ছে বেস্ট। অপশন টেস্ট মানে তুমি অপশনগুলোকে অ্যাজ এ উত্তর হিসাবে ধরবে, নিয়ে দেখবে যে কোন অপশনটা প্রশ্নে যেটা বলেছে তার সঙ্গে মিলে যাচ্ছে। অঙ্ক হচ্ছে এমন একটা মজার জিনিস, এখানে প্রশ্ন তোমাকে বলে দেয় উত্তর। তুমি আদার্স কোনো সাবজেক্ট দেখো যে তোমাকে উত্তরটা বলে দেয়, এক হচ্ছে ম্যাথস আর হচ্ছে রিজনিং, তাকে তোমাকে পাজেল করে দেবে যে এই যে ডাটাগুলো, এই যে তথ্যগুলো আমি দিয়েছি, এগুলো তুমি সলভ করো, তোমার অ্যান্সার চলে আসবে। কিন্তু ইতিহাস ভূগোল যদি বলে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল, তুমি মাথা ঠুকে মরে যাও, বের করতে পারবে না। কিন্তু এরকম অঙ্কের ক্ষেত্রে বা রিজনিং এর ক্ষেত্রে একটু যদি ভাবো তাহলে বের করতে পারবে। তো এই জন্য এটা সহজ জিনিস আমার মনে হয়। তো এরপর আমরা নিজেরা কঠিন করে নিয়েছি অঙ্কটাকে, যে অঙ্ক মানে বিরাট কিছু হাইফাই ব্যাপার, রকেট সায়েন্স ঢুকে রয়েছে এর ভেতরে। আমি তো ভাবি যোগ বিয়োগ গুণ ভাগ যদি যে কেউ জানে, সে অঙ্ক অ্যাটলিস্ট করতে পারবে। এখন দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি দশকের স্থানীয় সংখ্যা এককের স্থানীয় সংখ্যা 3 গুণ। প্রথম যে লাইনটা দিয়েছে, এই লাইনটা বলে দিচ্ছে 2 অঙ্কের সংখ্যা দেখতে কিরকম হয়। দুটো সংখ্যা থাকবে পাশাপাশি, 12, 13, 15, 10 থেকে শুরু হচ্ছে 99 পর্যন্ত। বলছে দশক, একক দশকের ধারণাটা একবার দেখে নাও। প্রথমে হচ্ছে একক, তারপরে হয় দশক, ছোট থেকেই পড়ে আসছি। বলছে একক স্থানীয় সংখ্যা, দশক স্থানীয় সংখ্যা একক স্থানীয় সংখ্যার দ্বিগুণ হবে। তাহলে দেখো, এটা কি দ্বিগুণ, সরি 3 গুণ বলেছে, এটা 3 গুণ হচ্ছে, ঠিক আছে, এটা 3 গুণ হচ্ছে, ওকে, এটা 3 গুণ হচ্ছে, ওকে। এরপর যদি সংখ্যাটি এবং একক স্থানীয় অঙ্কের যোগফল 32 হয়, মানে যে সংখ্যাটা আমি ধরে নিচ্ছি এ উত্তর, প্রথম লাইনটা আমি টেস্ট করে নিলাম, এই তিনটে স্যাটিসফাই করছে, আমি ধরে নিচ্ছি এ উত্তর 62। তাহলে 62 যদি সংখ্যাটা হয়, তাহলে 62 কি বলেছে, যদি সংখ্যাটি 62 লিখলাম এবং একক স্থানীয় অঙ্কের যোগফল, একক 62 এককের ঘরে কে রয়েছে, 2, 2 যোগ করো, কত হচ্ছে 64, কিন্তু বলেছে কত হতে হবে, 32। সংখ্যাটাই যদি 62 হয়, তাহলে এদের যোগফল কি 32 আসবে? প্রথমত বড়, তার মানে 93টাও চেক করার কোনো মানে হয় না। এবার তুমি 31টাকে চেক করো, 31 একক স্থানীয় সংখ্যা 1 যোগ করো 32, হয়ে গেল। তারপরেও যদি না মিলে, না থাকে, তাহলে তুমি কি করবে? ধরো তিনটে এমন করলে, তিনটে অপশনই মিলছে না, এখানে অপশন ডি তে নান অফ দিস লেখা রয়েছে, নান অফ দিস মানে কোনোটাই নয়, অপশন ডি মেরে দেবে। কারণ কি, তোমার তিনটে অপশন যদি না মেলে, তাহলে অপশন ডি এতেই উত্তর হবে। আমি নিজেও জানি না উত্তরটা কত। ওকে, নেক্সট 20 অঙ্কটা। কুড়ির বি, গৌরব, মৌমিতা, ওকে। এক্স সমান বলে দিয়েছে 5n² + 3n বাই
সরি 2n স্কোয়ার প্লাস 3n বাই 5n স্কোয়ার। রাশিটিতে যদি n এর মান বৃদ্ধি পায় তবে x এর মান কত হবে? দেখো x সমান কি দিয়েছে, x সমান 2n স্কোয়ার। আমি কি করব, ব্রেক করে নিচ্ছি, মানে 2n স্কোয়ারের নিচে 5n স্কোয়ারকে নিয়ে আসছি আর 3n স্কোয়ারের নিচে 5n স্কোয়ারকে নিয়ে আসছি, এভাবে 2n স্কোয়ার নিচে 5n স্কোয়ারকে ব্রেক করে নিচ্ছি। এখন দেখো এখানে n স্কোয়ার কেটে যাচ্ছে, মানে প্রথমটা থেকে আসছে 5/2 সমান দিয়ে একবার লিখে দিই 5/2 প্লাস 3, একটা n কাটছে এখানে, উপরে 3 নিচে আসছে 5n, এটা সমান x। এখন 5/2 তো ফিক্সড ভ্যালু, এখন 3/5 রয়েছে, এখন 3কে যদি পাই 5n দিয়ে ভাগ করি, এখন বলো। ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ, উল্টে উল্টে দিয়েছি। 2/5 হবে, ঠিক ঠিক, 2/5। এখন 2/5টা তো ফিক্সড, এখানে 3/5n আছে। এখন n এর মান যদি আমি বাড়িয়ে বাড়িয়ে যাই, n এর মান যদি বাড়াই, ধরো সাপোজ n এর মান 1, তাহলে 3/5 হচ্ছে। n এর মান যদি 2 হয় তাহলে 3/10 হচ্ছে। মানে এই ভ্যালুটা যত কমবে x এর মান তত কমবে। এই টোটাল ভ্যালুটা 3/5n, এটার মান যত তুমি কমাবে, যত নিচের দিকে যাবে কমবে, তত x এর মান কমবে, আর যত বাড়বে তত x এর মান বাড়বে। এখন এই ভ্যালুটা ডিপেন্ড করছে নিচের nটার উপরে। দেখো nটাকে যদি তুমি বাড়াও, তাহলে দেখো এই 3কে তুমি 5n দিয়ে, প্রথমে 3কে 5 দিয়ে ভাগ করো, যে ভাগশেষ পাবে। 3কে যদি 10 দিয়ে ভাগ করো, ভাগশেষটা ছোট হয়ে যাবে। 3কে যদি 15 দিয়ে ভাগ করো, ভাগশেষটা আরো ছোট হয়ে যাবে, সরি ভাগশেষ বলছি, ভাগফলটা আরো ছোট হয়ে যাবে। 3কে যদি তুমি 20 দিয়ে ভাগ করো, মানে n এর মান 1 2 3 4 করে যদি বাড়িয়ে বাড়িয়ে যাও, তাহলে ভাগটা ছোট ছোট হতে হতে থাকবে। এখন প্রশ্নে বলেছে x এর মানকে বাড়ানো হচ্ছে, এখন সরি n এর মানকে যদি বাড়িয়ে যায়, তাহলে এটার মান কি হবে, ছোট হতে থাকবে, যত বাড়াবে তত ছোট হবে। তার মানে x এর মান এখানে কত হবে, তখন কমে কমে আসবে, অর্থাৎ বি, অপশন বি হ্রাস পাবে। ঠিক আছে, 21টা। 300 মিটার লম্বা একটি ট্রেন একটি লোককে 33 সেকেন্ডে পার হয়, একই অভিমুখে বলেছে। ট্রেন যেদিকে যায় লোকও সেদিকে যায়। বিভা, সৌরভ, ডি ডি। দেখো 300 মিটার লম্বা একটা ট্রেন, এই ট্রেন একটি লোককে ওভারটেক করছে। লোকটার গতিবেগ কত বলে দিয়েছে, ট্রেনটার গতিবেগ বলে দিয়েছে কিছু বলেনি। আচ্ছা, লোকটির গতিবেগ বলে দিয়েছে 3 কিমি প্রতি ঘন্টা, একই দিকে যাচ্ছে, কিন্তু লোকটাও যাচ্ছে যেদিকে, ট্রেনটাও যাচ্ছে সেদিকেই। বলছে 33 সেকেন্ডে অতিক্রম করছে। একটা জিনিস ভাবো, তুমি চিন্তা করো, তুমি ট্রেনের ড্রাইভার, ট্রেন চালাচ্ছ, তোমার পাশে একটা সাইকেলে যাচ্ছে এমন একটা লোককে তুমি যদি ক্রস করো, তাহলে ক্রস তুমি কখন করবে? তোমার শুধু এই সামনের ইঞ্জিনটা পেরিয়ে গেলেই তো তুমি বলতে পারো না যে ট্রেনটা ক্রস করে গেছে, কারণ তুমি একটা লম্বা গাড়ি নিয়ে যাচ্ছ, যার দৈর্ঘ্য এখানে 300 মিটার, তুমি যে ট্রেনটা চালাচ্ছ সেটা 300 মিটার লম্বা। তাহলে ওই লোকটাকে তখনই ক্রস করবে যখন তোমার ইঞ্জিনটা ক্রস হলো, প্রত্যেকটা কামরা ক্রস হতে হতে শেষ কামরাটা যখন পেরিয়ে যাবে, ওই লোকটাকে অতিক্রম করবে, তখন তুমি বলতে পারো যে তোমাকে অতিক্রম করেছে, তোমার ট্রেনটাকে অতিক্রম করেছে। তার মানে এখানে যে 33 সেকেন্ড সময়টা নিচ্ছে, এই সময়টা ওই 300 মিটার দূরত্বটাকে অতিক্রম করার জন্য সময়টা নেওয়া হচ্ছে। তাহলে বলতে পারি কত গতিবেগে তুমি ট্রেন ওই লোকটাকে অতিক্রম করেছো, 300/33 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। কেন? কারণ তুমি তো একা যাওনি, ওই লোকটিও যাচ্ছে, আর লোকটা তোমার সাপেক্ষে যাচ্ছে, তার মানে তোমার গতিবেগটা আপাতভাবে একটু কমে গেছে। পাশাপাশি ট্রেন যদি দুটো যায়, একই গতিবেগ নিয়ে যদি যায়, কখনো যদি সাইকেল চালিয়ে যাও, দুজন আছো পাশাপাশি একই বেগ নিয়ে যাচ্ছ, তাহলে কেউ কি আগিয়ে যায়? তোমরা সেম কথা বলতে বলতে সুন্দরভাবে গল্প করতে করতে চলে যাও। তাহলে আপেক্ষিক বেগটা তখন 0 থাকে, ওই জন্য তোমরা একই সঙ্গে কথা বলতে বলতে যেতে পারো। কিন্তু একজন যদি জোরে চালিয়ে দেয়, তাহলে সে তো এগিয়ে যাবে, কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে। তো সেজন্য এখানে যে গতিবেগটা রয়েছে সেটা কি
দুটো গতিবেগের বিয়োগফল করে এখানে চলে এসেছে। মানে যদি আমি এটা মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় প্রকাশ করি তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। কাটাকুটিটা একবার করে দিচ্ছি, 3 11 33 পয়েন্টে উত্তর আসবে 3 6 18, 5 দিয়ে 5 2 10, 12 3 18 180/11, রাইট? কত হচ্ছে 60, না তো 60, এখানে 6 360/11। এই যে কিমি পার ঘন্টা এটা কি? এটা হচ্ছে ট্রেনটার গতিবেগ থেকে ওই লোকটির গতিবেগ, ম্যানটির গতিবেগ বাদ দিয়ে এটা দাঁড়িয়েছে 360/11। এখন ওই লোকটির গতিবেগ তাহলে এখানে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 360/11 প্লাস 3। তুমি এটাকে প্রথমে যোগ করে নিয়ে তারপরে পূর্ণ সংখ্যায় ভাঙতে পারো, বা এটাকে তুমি আগে ভেঙে নিতে পারো। মানে 3 3 33, এদিকে থাকলে কত হচ্ছে 30, 32 2 2 8, 8/11 এটা, আর প্লাস 3, তাহলে কত হচ্ছে 35 পূর্ণ 8/11। এটা হচ্ছে ট্রেনটার গতিবেগ, অপশন ডি। ওকে, 22 বলো। 22 এ ছবি আঁকতে হইব। দেখো, এবিসি ত্রিভুজ, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হচ্ছে, নাম দিয়ে দাও এ বি সি, ডি পর্যন্ত বাড়ানো হলো। ওকে, এরপর এসিডি এর মান বলে দিয়েছে, এসিডি এইটার মান বলে দিয়েছে 125 ডিগ্রি। আর অ্যাঙ্গেল বি সমান বলে দিয়েছে, অ্যাঙ্গেল বি সমান বলে দিয়েছে 3/2a। একটা জিনিস দেখো, এই জায়গাটা থেকে আমাকে অঙ্কটা ঠিকঠাক নিয়ে আসতে হবে। কিভাবে? 3/2a মানে এ অ্যাঙ্গেলটাকে যদি আমি এক্স ধরি, ভালো করে দেখো, এই অ্যাঙ্গেলটা, এই ছোট্ট অ্যাঙ্গেলটাকে যদি আমি এক্স ধরি, বা এক্স না ধরে 3x ধরো, সব থেকে ভালো হবে, কাটাকুটি সুবিধা হয়ে যাবে। এটাকে, এ অ্যাঙ্গেলটাকে আমি ধরছি 3x, তাহলে বি কত হবে বলো তো? 2/3 এর 2/3, তাহলে বি হবে 2x। এগ্রি? এখান থেকে ধরলাম, 3/2 থেকে ধরলাম ব্যাপারটা। এখন একটা ত্রিভুজের এই বর্ধিত কোণটা, এটা বহিক কোণটা, এই ভেতরের এই কোণটাকে ছাড়া যে দুটো কোণ রয়েছে, এই দুটো কোণের সমষ্টির সমান হয়। মানে 125টা হবে 3x আর 2x এর যোগফলের সমান। তাহলে 3x প্লাস 2x সমান আমি বলতে পারি 125। x সমান কত হচ্ছে? 5 দিয়ে ভাগ হয়ে যাবে, এটা মানে 25। ওকে, x এর মান হলো 25। প্রশ্নে কি জানতে চেয়েছে? বি এ সি এর মান কত, মানে 3x এর মান কত হবে? তাহলে 3 × 25 মানে 75, অপশন এ। দেন 23 অঙ্কটা, এ। বলছি এটা রেকর্ড করছো না তো? রেকর্ড মনে হয় হচ্ছে, হচ্ছে। বলছি তাহলে আমি একটু লেফট করছি, আমার একটা নেমন্তন্ন আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই নেমন্তন্ন জিনিস মিস করতে আসে, যাও চলে যাও। আরে সেটার জন্য নয়, অনেক বেড়ে গেছে আর কি। ঠিক আছে ঠিক আছে, আমি তো নেমন্তন্ন। রেকর্ডিংটা পাবো? হ্যাঁ পাবে পাবে, ইউটিউবে পাবে। ঠিক আছে, লেফট করছি আমি। যারা নতুন আছে, এই দেখো এখানে লেখা রয়েছে না, অনলাইনে এক্সাম দেওয়ার জন্য লিঙ্কে ক্লিক করো। এই লিঙ্কটা ফিল আপ করলে তুমি স্কোরটা দেখতে পেতে। যাই হোক, এটার কত স্কোর অ্যান্সার হবে বলো? 25x² - 20x + t² একটা পূর্ণবর্গ সংখ্যা হবে যখন টি এর মান কত হবে? টি এর মান কতর জন্য হবে? সাজাতে হবে। 25x-টাকে আমি লিখতে পারি 5x এর স্কোয়ার, 20x কে 2ab, এ গেল, বি কত জানি না। দেখো এখানে 20x আছে, তাহলে এখানে 10x পর্যন্ত আমি নিয়েছি, তাহলে এখানে বি নিশ্চয়ই 2 হবে, প্লাস t² মানে 4²। এরপর দেখো মিলে যাবে, এরপর দেখো মিলবে, সরি এটা 4 হবে, t² মানে 2 এর স্কোয়ার হবে, এটা 2 এর স্কোয়ার। এখন t² মান পেলাম আমি কত? 4। এটা আমি 2² যদি ভাঙি তাহলে 4 হচ্ছে, এটা 4। তাহলে t² সমান পাচ্ছি আমি 4। তাহলে t সমান কত হবে? +-2। এ উত্তর হবে না গৌরব, ভালো করে দেখো কেন বলো তো? কারণ এখানে টি এর মান জানতে চেয়েছে, t² এর না। t
টি এর মান প্লাস মাইনাস 2 হবে। কেন? তুমি দেখো টি এর মান যদি প্লাস 2 বসাও তাহলে প্লাস 4 পাবে, আচ্ছা টি এর মান যদি মাইনাস 2 বসাও তখনও তো প্লাস 4ই পাবে, তখনও তো এটা পূর্ণবর্গ সংখ্যাই হবে, তাই না গৌরব? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস 2ab ফরম্যাট আছে, মাইনাস 2ab এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখানে প্লাস আমার দরকার, বলো। সেক্ষেত্রে মাঝখানে যে টার্মটা আছে -2ab, সেক্ষেত্রে যদি আমি প্লাস -2 নিই তাহলে -2 নিলে তো এটা প্লাস হয়ে যাচ্ছে একদম, এর মানটা। হ্যাঁ এটা ঠিক বলেছো, টি এর মানটা যদি তুমি -2 নাও, হ্যাঁ হ্যাঁ এখানে প্লাস -2 হবে না, সি হবে না, ঠিক। কেন? দেখো টি যখন তুমি প্লাস মাইনাস নেবে, এখান তো +4 আসছে, একদম ঠিক বলেছো, আমি লক্ষ্য করিনি প্রথমে। এখানে যদি টি এর মান তুমি -2 বসাও, এটা তো +4 দিচ্ছে, কিন্তু একটা জিনিস, আরেকটা জিনিস লক্ষ্য করো, কি বলেছে? পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। পূর্ণবর্গ সংখ্যা, তোমার যদি এটা প্লাস হয়েই যায় -2 নিয়ে, এতে কি সমস্যাটা হচ্ছে? পূর্ণবর্গ সংখ্যাটা কি চেঞ্জ হচ্ছে? মানটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, ফর্মুলাটা a প্লাস বি থেকে, সরি a মাইনাস বি থেকে a প্লাস বি এর হোল স্কয়ার হয়ে যাবে, কিন্তু পূর্ণবর্গ সংখ্যাটা তো হচ্ছে। ভালো করে ভাবো গৌরব, এটা হচ্ছে তার মানে আমার পারফেক্ট স্কোয়ার কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তার মানে এখানে টি এর মান তোমাকে +-2ই নিতে হবে। পারফেক্ট স্কোয়ার আমার দরকার, আমাকে তো বলে নাই যে a মাইনাস বি এর হোল স্কোয়ারটা একমাত্র পারফেক্ট স্কোয়ার হয়, তুমি এটাও যেমন পারফেক্ট স্কোয়ার বলতে পারো, এটাকেও বলতে পারো স্কোয়ার। এখন তুমি বি এর মান মাইনাস, আমি ওই a-b² হিসেবেই ধরেছিলাম আর কি, ওই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তবে হ্যাঁ আমি বলে দিই, দেখো তুমি বললে বলে এটা আমি নোটিস করেছি, আর অ্যাকচুয়ালি আমি ওটা নোটিস এই জন্য করিনি, কারণ হচ্ছে যেহেতু টি স্কোয়ার, দেখো কখন তুমি যদি বলো যে এক্স স্কোয়ার সমান 4, ভালো করে বুঝবে, এক্স স্কোয়ার সমান 4, এটা তুমি পেয়েছো, এই দুটো শর্তকে মানে এই দুটো কন্ডিশন ইকুয়েশনকে সমান করে তুমি পাচ্ছ এক্স স্কোয়ার সমান 4, তার মানে এক্স এর যে কটা মান পাবে তুমি, এক্স এর দুটো মান পাবে, এক্স এর পাওয়ার আছে 2, তো সেজন্য এক্স সমান এখানে +-2 হবে। এরপর কখনো কখনো প্লাসটাকে নিয়ে মাইনাসটাকে নেগলেক্ট করি, এটা কখন নেগলেক্ট করি? কারণ এখানে প্লাস মাইনাসে 2 যেহেতু দেওয়া রয়েছে একটা, সেজন্য আমাকে একটু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? তোমাকে যদি ডাইরেক্ট বলে যে এক্স সমান √4 আর এক্স স্কোয়ার সমান 4, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, এটার মান তুমি 2 বলতে পারো, বাট এটার মান তুমি শুধু 2 বলতে পারো না, এখানে +-2 লাগাতে হবে। কেন? কারণ এখানে এক্স এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, এটা তোমাকে প্রশ্নে দিয়ে দিয়েছে ডাইরেক্ট বাই ডিফল্ট। তুমি এটার পরে এই স্টেপটা যেতে পারো, বাট ডাইরেক্ট যদি এখান থেকে প্রশ্নটা শুরু হয় তাহলে এক্স এর মান এখানে 2 হবে, আর এখানে এক্স এর মান, এক্স স্কোয়ারের মান তোমাকে +-2 নিতে হবে, কারণ এখানে পলিনোমিয়াল, এক্স এর পাওয়ারটা আছে 1, এখানে এক্স এর পাওয়ার আছে 2, পাওয়ার ঘাত যত থাকবে ততগুলো সমাধান পাওয়া যায়, ত্রিঘাত সমীকরণের 3টে সমাধান পাবে, ঠিক আছে? কোয়াড্রিক ইকুয়েশন যেটা সেকেন্ড, দ্বিঘাত সমীকরণের দুটো ইকুয়েশন পাবে, সরি দুটো সলিউশন পাবে 24 এরটা। এটা বেশ ভালো অঙ্ক। 24 টিম মৌমিতা, গৌরব, ওকে শ্বেতা, উষা, এটাও তোমাকে আগে যদি করা থাকে তোমার, তাহলে তুমি করতে পারবে, মনে রাখার বিষয় একটা চলে আসছে। এই সমস্ত অঙ্কগুলো তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে খাতার শেষে এমন কিছু জিনিস আছে যেগুলো তুমি ওই পার্টিকুলার ওয়েতে যদি করো তাহলেই অঙ্কটা মিলবে, আদারওয়াইজ কোনোভাবে তুমি মেলাতে পারবে না। যারা টেট দেবে তাদের তো অবশ্যই এটা করা উচিত, কারণ এই অঙ্কগুলো তুমি অন্য প্রসেসে করতেই পারবে না, বাট আগের যে অঙ্কগুলো দেখালাম সেগুলো তুমি বিভিন্ন ভাবে বিভিন্ন প্রসেসে করতে পারো, আর এগুলো পার্টিকুলার একটা ওয়েতে করতে হবে। এই সমস্ত অঙ্কগুলো নির্বাচন করে তোমরা খাতার একটা স্পেশাল নোট হিসেবে রাখবে, আর এটাকে একবার করে রিভাইজটা দেবে। বেসিক জিনিস তুমি ভুলবে না, কিন্তু মুখস্থ করা জিনিস তুমি ভুলবে। তো চলো দেখো, এটা সলভ করার জন্য এই যে ইকুয়েশনটা দিয়েছে, এটাকে +1 করে যোগ করতে হবে, মানে প্রথমটা যেটা আছে a/1 - a, এর সঙ্গে +1 যোগ করতে হবে, b/1 - b, এর সঙ্গে +1 যোগ করতে হবে, আমি রেড কালারে লিখছি সেটা দেখে নেবে, 1/c এর সঙ্গে +1 যোগ করতে হবে। বাঁ সাইডে আমি 3টে 1 নিয়েছি, তাহলে ডান দিকে আমাকে আবার 3টে 1 যোগ করতে হবে, অলরেডি 1 রয়েছে মানে 3 যোগ করতে হবে ব্যালেন্স করার জন্য। আমার মন গেল আমি বাঁ সাইডে +1 করে জুড়ে দিলাম, হবে না, আমাকে বাঁ সাইডে যদি +1 করি ডান সাইডেও +1 করতে হবে ব্যালেন্স করার জন্য, কারণ সমান চিহ্ন রয়েছে।
এটা তুমি সলিউশন করো, এটা সমাধান করো, দেখো সুন্দরভাবে পেয়ে যাবে যেটা জানতে চেয়েছে সেটা। 1/1 মাইনাস এটা বাড়িতে ট্রাই করবে, 1 প্লাস বি 1/1 মাইনাস সি সমান 4, অপশন ডি। নেক্সট, এটা তো ডাইরেক্ট ফর্মুলা তুলে দিয়েছে, যার ফর্মুলা মুখস্থ আছে বা আমার যে সিটটা ছিল অ্যালজেব্রার ওটা যদি প্র্যাকটিস করেছো বা দেখেছো তাহলে নিশ্চয়ই করতে পারবে। ডি 25-এর দাগে ডি হবে সঠিক উত্তর, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc তখন হয় যখন a প্লাস বি প্লাস সি সমান 0 হয়। এখন মাঝে দেখো এই টোটালটাকে তুমি a ভাবো, এটাকে b ভাবো, এটাকে c ভাবো, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা যোগগুলো করো, a প্লাস বি প্লাস সি দেখো শূন্য পাবে। তো সেজন্য আমি বলতে পারি 3 ইন্টু abc এর মান x মাইনাস ওয়াই, বি এর মান y মাইনাস জেড, সি এর মান ওটা। ঠিক আছে, 26-এরটা। এ, বাকিরা সৌভিক ডি, শ্বেতা কোনটা দিলে এটা? এটা তুমি যাওনি এখনো? আরে আমি যাবো বললাম নাকি ঋতু বললো তো। ওটা ঋতু, আচ্ছা আচ্ছা। 1.5 বছর হয়ে গেল তবু কার কোনটা বয়স তোমার আর হলো না ঠিক করে। সেই তো। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এই হচ্ছে ত্রিভুজ যার দুটো বাহু সমান, সমান না হলেও ধরে নাও সমান। ঠিক আছে, এই দুটো বাহু সমান। এবিসি নামটা দিয়ে দিই, এবি আর এসিটা সমান বলেছে। ওকে, বা বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ওকে ডি নিলাম। এরপর নিচের কোণটি সবসময় সত্য হইব। আচ্ছা, প্রথমে এডিকে কানেক্ট করো তাহলেই বুঝতে পারবে কেসটা কি ঘটছে। এডি, এডি হলো এটা 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ, এটাও সেম অতিভুজ। তাহলে অতিভুজ তো অলওয়েজ বড় হবে, এবিটা অলওয়েজ এডি থেকে, মানে এডি বলতে এখানে লম্বটা বা মধ্যমা যেটা সেটা অলওয়েজ বড় হবে, তাহলে এবি অলওয়েজ এখানে এডি হবে। বা প্রশ্নটা এইভাবে বলতে পারতো এসি অলওয়েজ এডি, এটাও বলতে পারতো, একই রেজাল্ট। কারণ কি দেখো, তুমি এটা অতিভুজ হয়ে যাচ্ছে তখন। কেন? এটা এটা সবসময় 90 ডিগ্রি হয় না, এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাই 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, এর মধ্যমার সঙ্গে যখন আমি কানেক্ট করছি, এটা জিওমেট্রির জিনিস, নাহলে হয়তো ভাববে এইভাবে কানেক্ট করলে সবসময় 90 ডিগ্রি হয়। ত্রিভুজটা সমদ্বিবাহু বলে হচ্ছে বা সমবাহু হলে হবে, যদি বিষমবাহু ত্রিভুজ হয়ে যায় মানে এইরকম দেখতে যদি হয়। আর এটার মধ্যমা হচ্ছে এখানে ধরো, তাহলে এই এটা কি 90 ডিগ্রি হবে? হইব না, 90 ডিগ্রি হইব না। তার মানে সবসময় হয় না, এটা মধ্যমা, অ্যাকচুয়ালি মধ্যবিন্দুর সঙ্গে কানেক্ট করছে তাই মধ্যমা বলা হচ্ছে। চলো নেক্সট, 27-এরটা। এ 0 একদম। কি করবে? এটাকে প্রথমে লসাগুটা করে নাও, নিচে হবে এক্স ওয়াই, উপরে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স ওয়াই, এক্স ওয়াইটাকে আমি এক্স আর ওয়াই এর মাঝে ঢোকাচ্ছি, তো 0 হলো। এরপর এটা সমান আমরা কি জানি, এটার যে সূত্রটা সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই মানটা কত? 0, তাহলে এটা 0 হলে টোটালটা 0, অর্থাৎ অপশন এ। 28 আর 3টে রয়েছে। আঠাশের অঙ্কটা দেখো, যখনই এরকম অঙ্ক পাবে ভালো করে দেখে রাখো যে কত যোগ করতে হবে কত বিয়োগ করতে হবে বাগেরা বাগেরা, তখন এর যে সংখ্যাগুলো রয়েছে এদের একটা খুব ভালো কম্বিনেশন আছে, এটা খুব কাছাকাছি থাকবে।
হয়তো 1 গ্যাপে থাকবে, 2 গ্যাপে থাকবে, 4 গ্যাপে থাকবে। ঠিক আছে, এটার উত্তর দেখো, এটার ঠিক মাঝের সংখ্যাটাকে ধরো, মাঝের সংখ্যা কত রয়েছে? 9546। তার মানে এই 9547 কে আমি লিখতে পারি 9546 প্লাস 1, আর এই 9545 কে লিখতে পারি 9546 মাইনাস 1। এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি মনে মনে বি ধরি, তাহলে কেসটা দাঁড়াচ্ছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন করবো আমি 9546 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার মানে বি স্কোয়ার, এখানে 1 এর স্কোয়ার মানে কি 1। এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হতে হয় তাহলে কি করতে হবে? এক আমাকে যোগ করতে হবে এই একটাকে সরানোর জন্য, তাহলে কেটে গিয়ে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে দেবে। দ্যাট মিনস এক আমাকে যোগ করতে হবে, অপশন বি। ঠিক আছে, অনেক সময় এটা তোমরা বাড়িতে করে নিবে, 9545 আর 9549, এটার সঙ্গে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা তোমরা বাড়িতে করবে। নেক্সট 29। ভেঙে নিতে হবে, প্রথমে ফর্মুলা গুলো ভেঙে নিতে হবে, তাহলেই করতে পারবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল কিউব, এটা তুমি ফর্মুলাতে ভেঙে দাও, মানে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার এর পাওয়ার 6 প্লাস বি স্কোয়ার এর পাওয়ার 6 প্লাস 3, সরি 6 কেন হবে, 3 কোথায় একবারে, 3 3 এ স্কোয়ার বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি কোন ফর্মুলাটা নিলাম? সেকেন্ড ফর্মুলাটা, এ প্লাস বি এর হোল কিউব সমান আমরা লিখতে পারি এ কিউব, দুটো ফর্মুলা হয়, বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা একটা হয়, আরেকটা হয় এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমি প্রথমটা নিয়েছি, এক্ষেত্রে প্রথমটা নিয়েছি, ওকে। আর সেকেন্ডটাতে আমি এ প্লাস বি তার হোল কিউব হোল স্কোয়ার ভাঙবো, তাহলে এ স্কোয়ার হলো প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এরপর দেখো কাটাকুটি করো, এটা হচ্ছে বি টু দি পাওয়ার 6 বা এ টু দি পাওয়ার 6, এটা এ টু দি পাওয়ার 6, সরি কেটে গেল, এটা এ টু দি পাওয়ার 6, এটা বি টু দি পাওয়ার 6, এটা এ টু দি পাওয়ার 6, এটা বি টু দি পাওয়ার 6, কেটে যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, দুটো এ দুটো বি, এখানে তিনটে বি, তাহলে 3 গুলো চলে যাচ্ছে, মানে শুধু এ বি পড়ে থাকছে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি লিখি তাহলে দাঁড়ায় এটা 3 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সমান এদিকে পড়ে থাকছে শুধু 2ab। এখন 3টাকে তুমি 2 এর নিচে নিয়ে আসো আর এ বিটাকে তুমি এর নিচে নিয়ে আসো, নিয়ে এটাকে ব্রেক করে দাও, তাহলে দেখো পাবে 1 বাই বি, সরি 1 বাই বি না, এ বাই বি, এ কেটে যাবে, এ বাই বি আর বি বাই এ সমান পাবে দেখো 2/3, 2/3, অর্থাৎ অপশন বি। 30-এর দাগের কোশ্চেনটা তো মুখে মুখে উত্তর হয়ে যাবে। বিভা এ, সৌরভ জুপিটার বি, বি যমুনা বি, দেখো আমি তোমাদের বলি এরকম ক্ষেত্রে যেটা করবে, ইউনিট বা একক গুলোকে লক্ষ্য করবে। একক, কর্ণ, কর্ণ এর একক কি হয়? তুমি বলবো হয় সেন্টিমিটার এককে দিতে পারে বা মিটার এককে দিতে পারে। আর এরিয়া, ক্ষেত্রফল, এর একক কি হয়? তুমি বলবে সেন্টিমিটার স্কোয়ার হতে পারে বা মিটার স্কোয়ার হতে পারে। তার মানে স্কোয়ার চাপছে, অর্থাৎ এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, পাটিগণিতের মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এটা আমি তোমাদের মুখস্থ করতে বলি, এটা তোমার কোথায় কোথায় কাজে লাগবে? পার্সেন্টেজে তো লাগছেই, চক্রবৃদ্ধি সুদে কাজে লাগবে, লাভ ক্ষতিতে কাজে লাগবে।
তাহলে দেখো 10% মানে 10 প্লাস 10, তুমি এটা বসিয়ে দাও, 10 প্লাস 10 ইন্টু 10/100, অর্থাৎ 21%। এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, যত প্র্যাকটিস করবে 10% 21, 10% হয় 21%। আবার 10% যদি 10% যদি 3 বার হয় অ্যাপ্লাই হয় তাহলে আবার 33.1% এরকম হয়ে থাকে। 20% হলে হয় 44%। বৃদ্ধি বলে, হ্রাসের ক্ষেত্রে আবার অন্য কিছু হয়। ঠিক আছে, আমার যে পার্সেন্টেজের প্লেলিস্টের ভিডিও আছে ওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে কি করে কি অ্যাপ্লাই করা যায়। এই একটা ফর্মুলা দিয়ে বিভিন্ন বইয়ে এটাকে 4 ভাবে রিপ্রেজেন্ট করা থাকে, মানে একবার এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 লাগানো থাকে, একটা বাড়লে একটা কমলে, আবার এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই বা সবগুলো মাইনাস দিয়ে একটা করে দেয়। তো অত শত মুখস্থ করে লাভ নেই, একটা মুখস্থ করলেই হয়ে যায়। অর্থাৎ এটার উত্তর হয়ে যাচ্ছে বি, 21%। এখন তোমরা আমাকে বলো, যদি ক্ষেত্রফল না দিয়ে যদি বলতো যে বাহু, তাহলে কত হতো? লেফট হয়ে যাও বিভা। যদি বাহু কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বলতো তাহলে কত হতো? যমুনা, জুপিটার, বলো। মৌমিতা। এগুলো দেখে উত্তর বলা যায়, দেখে। গৌরব 10%, একদম দেখে উত্তর বলা যায়। কেন? ইউনিট লক্ষ্য করো, কর্ণ দিয়েছে, কর্ণর একক মিটার বা সেন্টিমিটার, বাহু দিয়েছে, বাহুর একক মিটার বা সেন্টিমিটার, সেম ইউনিটগুলো সেম হচ্ছে, তার মানে বৃদ্ধিটাও সেমই হবে। কর্ণ যদি 10% বাড়ে, বাহুও 10% বাড়বে। আর কি 10% বাড়তে পারে? সেম, আর কি 10% বাড়বে বাহু ছাড়া? কি আছে যেটা 10% বাড়তে পারে? মানে বাহুর পরিবর্তে যদি অন্য কিছু দিত, কি দিত যার ফলে অ্যান্সারটা 10%ই হতো? লিখো তো। পরিসীমা, এক্স্যাক্টলি, পরিসীমা যদি দিত, কারণ এককটা তো সেম। কর্ণ, পরিসীমা, বাহু এককগুলো তো সেমই হয়, শুধুমাত্র ক্ষেত্রফলের ক্ষেত্রে চেঞ্জেসটা হয়। ঠিক আছে, আবার তুমি কর্ণ, এখানে কর্ণ না দিয়ে এখানে যদি বাহু দিত 10% নিয়ে চাইতো ক্ষেত্রফল, একই ব্যাপার। বিষয়টা বোঝা যাচ্ছে? খুব সহজ জিনিস, কোনো ফর্মুলা বা কোনো কিছু ভাবে তোমাকে মানে স্টেপ ওয়াইজ করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো এখানেই শেষ করছি। নেক্সট মক টেস্ট আমি সামনের সপ্তাহের মধ্যেই তোমাদের দেব, কবে দেব জানি না, এখনো রেডি হয়নি, খুব ব্যস্ত ছিলাম। ঠিক আছে, দিয়ে দেবো, গ্রুপ ফলো করবে। ওকে, চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার। স্যার বলো। বলছি